আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইসাক স্যারের সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? আমরা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান সলভ করছি, এন্ড ওইটার দেখা যাচ্ছে শর্ট সিলেবাসে ছিল না, বাট এইটা তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো দেখা যাচ্ছে এটা তোমরা অনেকটা পারো। সো এখানে আমরা খুব বেশি সময় লাগাবো না, এন্ড এখানে নতুন এডিশনে প্রচুর এমসিকিউ অ্যাড করছে। সো যেগুলো জানা, যেগুলো খুব পারা, এগুলো আমরা স্কিপ দিতে দিতে আগাবো, ঠিক আছে? আর যেগুলো দেখা যাচ্ছে আসবে না কখনো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, এই যে বহুপদী শুরু হয়েছে ওটা দিয়ে, এগুলো হচ্ছে কখনো আসবে না, ঠিক আছে? সো এগুলো আমরা বাদ দিব যতটা তাড়াতাড়ি করা যায়, যদিও স্টিল তাড়াতাড়ি হবে না। মোটামুটি 1.5 ঘন্টার একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো শুরু করি। আগে একটু বলে রাখি যে আলোটা কি আসলে, ঠিক আছে? যেমন আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান যখন পড়ছি, তখন আলোকে আমরা কণা হিসেবে চিন্তা করছি, তাই না? কিন্তু আলো এক এক সিনারিওতে এক এক রকম আচরণ করে। কণার মতো আচরণ করে, তরঙ্গের মতো আচরণ করে, ঠিক আছে? শক্তি হিসেবে ক্রিয়া করে, শক্তির মতো, তাই না? ইলেকট্রনকে নির্গমন করে দেয়। তো আলো হচ্ছে এক এক সময় এক এক রকম আচরণ করে। এইটা তোমাকে ওই সিনারিও বেস করে তখন ওই চিন্তা করে আগাতে হবে। বিজ্ঞানীরা মানে তাই করছে। কখনো কণা হিসেবে বিবেচনা করে এগুলো প্রমাণ করছে, কখনো তরঙ্গ হিসেবে বিবেচনা করে ওগুলো প্রমাণ করছে, ঠিক আছে? তা আমরা ওভাবেই আগাবো আর কি। চলো দেখি কি করা যায়। তড়িৎ চুম্বকে তরঙ্গ নয়, এই যে শুরুটা বাদ দিচ্ছি কারণ ওটা বহুপদী, ঠিক আছে? তড়িৎ চুম্বকে তরঙ্গ নয়। তড়িৎ চুম্বকে তরঙ্গ হচ্ছে যেটা আমাদের মেন যে বর্ণালীটা আছে না, যেই একদম শুরু থেকে শুরু করে মহাজাগতিক, গামা, এই সিরিয়াল কিন্তু মনে রাখতে হবে একদম। 100 মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা ওই যে সিরিয়ালটা কেমনে মনে রাখতাম, আমি মনে রাখতাম এভাবে: মহা, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, তারপর কি অবলম্বের রেডিওতে। যে যেমন করে মনে রাখবা, এই সিরিয়াল মনে রাখতে হবে যে আমি যখন নিচের দিকে যাব তখন আমার ল্যামডার মান বাড়ে, ঠিক আছে? ল্যামডার মান বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়ে। তো এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই যে আলফা রশ্মি, ঠিক আছে? আলফা রশ্মি হচ্ছে, সরি, এর বাইরে যেটা থাকবে সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। এই যে আলফা রশ্মি, আলফা একটা আলফা কণা, যেটা কিনা হিলিয়াম নিউক্লিয়াস মেইনলি, ঠিক আছে? আর বাকি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছিল। একটি তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য। দেখো তো তরঙ্গ মুখের সংজ্ঞাটা কি? তরঙ্গ মুখের সংজ্ঞাই তো হচ্ছে সমদশা সম্পন্ন কণাগুলো যেই তল কল্পনা করা হয়, তাই না? এই হ্যান ত্যান, এখন তোর সংজ্ঞা পড়ার দরকার নেই। তরঙ্গ মুখের সংজ্ঞাতেই ছিল যে সমদশা সম্পন্ন। তো সমদশায় যদি থাকে তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য কি থাকবে? তাদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না, ঠিক আছে? আচ্ছা, মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটে? দেখো তো, মাধ্যমের পরিবর্তন, মাধ্যমের পরিবর্তন হলে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র তো জানি। কম্পাঙ্ক স্থির থাকে যতক্ষণ পর্যন্ত তোমার উৎস সেম, ততক্ষণ কম্পাঙ্ক সেম, ঠিক আছে? মাধ্যম চেঞ্জ করো, যাই করো, আলোর কম্পাঙ্ক চেঞ্জ হয় না। মানে আলোর কম্পাঙ্ক সবসময় স্থির থাকে যতক্ষণ আলোর উৎসটা সেম। একই উৎস থেকে আসা আলো, কম্পাঙ্ক সেম হবে। মাধ্যমে ক্রস করে গেলেও তাই। তাহলে চেঞ্জ কোনটা কোনটা হবে? এফ যদি স্থির থাকে, এফ যদি স্থির থাকে, তাহলে চেঞ্জ কোনটা কোনটা হবে? ভি হবে, এটা, এই দুটো চেঞ্জ হবে। সেটা হচ্ছে মাধ্যমে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে আর হচ্ছে বেগ চেঞ্জ হবে, কম্পাঙ্ক স্থির থাকবে। আচ্ছা, কম্পাঙ্ক স্থির থাকবে। 7 নাম্বার আবার বহুপদী, সো এটা বাদ। আমি হচ্ছে উত্তর মিলাইতে মিলাইতে যাব, ঠিক আছে? সো যদি কোনো উত্তর ভুল থাকে তাহলে টেনশন নেওয়ার দরকার নেই, আমি ওইটা তোমাকে আগেই বলে দিব আর কি, যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে পাইছি এটা, বাট দিছে এটা, এটা হতে পারে, এরকম অনেকগুলোই আছে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চির থেকে 1 মিটার দূরত্বে, তোমাকে সূত্র জানতে হবে। তুমি ফিজিক্সের অনুশীলনী সলভ করতে আসার আগে সূত্র সবগুলো ঝালাই করে আসতে হবে, ঠিক আছে? এখন দেখো কোন সূত্র ইউজ করবো সেটা দেখতে হবে। চির থেকে এত দূরের একটা পর্দা, মানে এটা হচ্ছে ডি। ডোরার প্রস্থ দিছে, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থর সূত্রটা কি? তুমি ডোরার প্রস্থকে যা ইচ্ছা তাই ডিনোট করো, সমস্যা নেই। বাট ডোরার প্রস্থের সূত্রটা আসলে কি, বা ফর্মুলাটা কি? ল্যামডা ডি বাই 2a। এই এ হচ্ছে চিরের প্রস্থ, চির দড়ির মধ্যবর্তী দূরত্ব দিছে, মানে এটা হচ্ছে এ। হয়ে গেল। তাহলে ডি আছে, এ আছে, তোমার দরকার হচ্ছে ল্যামডা। ল্যামডা ডি বাই 2 এর মানও তো দিয়ে দিছে। তাহলে এখন দেখি তো 0.5 মিলিমিটার ইকুয়ালস টু, আচ্ছা মিলিমিটারকে আমি যদি মিটারে নেই, আমি কিন্তু সব ম্যাথ করে দেবো না, ঠিক আছে? এগুলো সহজ সহজ ম্যাথ, এগুলো তুমি নিজে পারবা। এই যে ল্যামডা ডি বাই 2a লিখছি এখানে, ল্যামডা ডি বাই 2a লিখছি। এখন ওই সাইডে লিখবো ল্যামডা, ল্যামডাই তো চাইছে, গুণ ডি, যে 1 মিটার ডিভাইডেড বাই 2a। এ হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার।
তাহলে গুণ 10^3, তাই না? যেহেতু সব মিটারে নেব, তাহলে এখন ল্যামডা বের করবো। এই 2 ওইদিকে আসলো, আচ্ছা নিয়ে আসি। 2 গুণ 0.2 যদি ওইদিকে চলে আসে, তাহলে 2 গুণ 0.2 মানে 0.4, 0.4 আর ওইদিকে 0.5, তাহলে 4×5 = 20, তাহলে ধরো 0.4 আর 0.5 গুণ করলে কত হয়? 4×5 = 20 না? ঠাস ঠাস, হ্যাঁ 0.2 হবে, ঠিকই তো লিখছি। যাই হোক, 0.2 × 10^3 আবার × 10^3, তাহলে 0.2 × 10^6 বা 2 × 10^7। 2 × 10^7 এখানে অপশন তো খুঁজে পাচ্ছি না। এই শুধু 10^7 যেটা দিয়ে দেওয়া আছে ওইটাই হবে, ঠিক আছে? যেহেতু আমরা 10 এর পাওয়ার বের করতে পারছি, সো উত্তর না মিললেও সমস্যা নেই। টমাস ইয়ং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করে? ব্যতিচার। এটা দাগানোর কিছু নেই, জাস্ট উত্তর মিলাবো। দুটি সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন দশা পার্থক্য দেখো, পথ পার্থক্য যখন λ/2 এর জোড় গুণিতক হয়, গুণ জোড়, তখন এবং পাই এর জোড়, এই দুই ক্ষেত্রে হয় হচ্ছে গঠনমূলক ব্যতিচার, ঠিক আছে? গঠনমূলক। আবার যখন λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে, আবার হচ্ছে পাই এর বিজোড় গুণিতক, এই ক্ষেত্রে হয় ধ্বংসাত্মক ব্যতিচার, মানে অন্ধকার ডোরা সৃষ্টি হয় মেনলি, আর ওখানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। দেখো তো, এই যে পাই এর সাথে হিসাব, λ/2 এর সাথে হিসাব, আমরা কি জানি বলতো? 2 পাই দশা পার্থক্যে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য যায়, তাই না? একটা পথ পার্থক্য হয় বা একটা ল্যামডা পথ পার্থক্য হয়। কারণ আমরা যখন এরকম একটা তরঙ্গ হিসাব করি, তখন এই পুরাটা হচ্ছে আমার ল্যামডা, এবং আমি যদি দশা চিন্তা করি তাহলে এই দশাটা হচ্ছে আমার 2 পাই, তাই না? এটুকু তো আমরা জানি। তাহলে 2 পাই এর জন্য ল্যামডা আসে, 2 পাই এর জন্য ল্যামডা আসে। দশা পার্থক্য পথ পার্থক্যের সকল ম্যাথ এইখান থেকে করবো আমরা। 2 পাই এর জন্য ল্যামডা আসে, ঠিক আছে? তাহলে দশা পার্থক্য দেওয়া থাকলে 2 দিয়ে ভাগ দিলে আমি পাবো পথ পার্থক্য। এই যে 2 এখানে আছে, এখানে 2 নাই, তাই না? আবার যদি পথ পার্থক্য দেওয়া থাকে তাহলে 2 দিয়ে গুণ দিলেই দশা পার্থক্য পাবো, ঠিক আছে? এখানে কি চাইছে? এখানে চাইছে হচ্ছে গঠনমূলক ব্যতিচার পাবো। তাহলে গঠনমূলক ব্যতিচার করতে গেলে λ/2 এর জোড় গুণিতক হইতে হয়। পথ পার্থক্য চাইছে হচ্ছে দশা পার্থক্য, তাহলে পায়ের জোড় গুণিতক এইটা, ঠিক আছে? বুঝতে পারতেছো না? এইগুলা কিন্তু আসলে না বোঝার কিছু না, এগুলো তোমরা ইন্টার সেকেন্ড ইয়ার থেকে তো করে আসছো, এটা তো নতুন না। ইয়ং এর পরীক্ষায় দুইটা চির থাকার কারণ হচ্ছে দুইটা সুসংগত উৎস সৃষ্টি করবো, ঠিক আছে? মানে এইরকম এমসিকিউ গুলোর জন্যই মূলত মানে ঝামেলাটা হয়, যে মানে অযথা কোশ্চেন। ম্যাথটা আসলে তো দেখা যাচ্ছে ওগুলো তোমরা সূত্র টুত্র থেকে করে ফেলতে পারবে। একটি তরঙ্গের দুটি বিন্দু, এই যে দেখো দেখো দেখো, দশা পার্থক্য দেওয়া আছে না? কি জানি দশা পার্থক্য 2 পাই, পথ পার্থক্য ল্যামডা, মানে 2 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে দশা পার্থক্য π/2 হলে পথ পার্থক্য কত হবে? λ/4, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 2 পাই এর জন্য ল্যামডা 2 ভাগ, π/2 এর জন্য λ/4, শেষ। একটা জিনিস একদম মুখে মুখে মানুষজন সূত্র ফেলায়, তাই না? একটা সূত্র আছে না, বারবার গুলায় যায় সূত্রটা, ওই সূত্রটা মনে রাখার জন্য আবার ছন্দ ইউজ করে মানুষজন। এটা হচ্ছে এত সহজ ভাবে করা যায়, ঠিক আছে? 13 খ, ঠিক আছে। এই যে সেম 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 পথ পার্থক্য দিছে, পথ পার্থক্যকে 2 দিয়ে গুণ দিলে আমি দশা পার্থক্য পাই, তাহলে 5π/2, 5π/2, ঠিক আছে না? মজা না? এটা যদি তুমি সূত্র দিয়ে করতেই চাও, তাহলে এটা হচ্ছে এমন হয়, সূত্রটা আসলে মনে রাখার জন্য মানে এত প্যারা খাইতে হয় না, সূত্রটা খুব সহজ। এটা হচ্ছে এরকম, যে ধরো ∇x পথ পার্থক্য বাই টোটাল পথ বা একক পথটা কি? ল্যামডা। আবার ওইদিকে তুমি সেম জিনিস লিখবা, ডেল ডেল মানে দশা পার্থক্য, ডেল ডেল হিসেবে লিখলাম, ধরো এটা হচ্ছে এখানে আসবে 2 পাই,
শেষ, মানে এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে, এটা গুলানোর কিছু নাই। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুটি উজ্জ্বল ডোরা, মানে এটা কিন্তু ডোরা প্রস্থ না, এটা ডোরা প্রস্থ দ্বিগুণ। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে কি ল্যামডা ডি বাই এ। ডোরা প্রস্থ বললে ল্যামডা ডি বাই 2a, মানে অর্ধেক। কিন্তু এটা তো দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে যেমন ধরো এটা যদি পর্দা হয়, এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয়, এটা ধরো প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, তাই না? এগুলো ধরো উজ্জ্বল। ডোরা প্রস্থ হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ডোরা প্রস্থ, ঠিক আছে। এটা হচ্ছে কি চাইছে, দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। ওকে, মানে এই মিডল থেকে এই মিডল, মানে এটার নিচে, এটার উপরে, আর মাঝের একটা, তাহলে মোট হচ্ছে কয়টা? দুইটা, তাই না? তাহলে তো ল্যামডা ডি বাই 2a, এই যে প্রস্থর দ্বিগুণ হচ্ছে, ল্যামডা ডি বাই 2 এর দ্বিগুণ হচ্ছে। ওকে, এই যে ল্যামডা ডি বাই a, এই কি কি দেখালাম এটা, ঠিক আছে। অপবর্তন কত প্রকার? দুই প্রকার, ফ্রেনেল আর ফ্রনহোফার। ফ্রেনেল আর ফ্রনহোফার, ঠিক আছে। অনেকে আবার তিন প্রকার দিয়ে দিবা, যে একক চির, তারপরে আবার ওই যে কি যেন একটা আছে না, তারপর একটা গ্রেটিং, তাই না? এরকম তিন প্রকার দিবা না, দুই প্রকার, ফ্রনহোফার আর ফ্রেনেল। মোটা দাগে এই দুই প্রকার। ফ্রনহোফার হচ্ছে যখন অসীম দূরত্ব থাকে, অসীম দূরত্বে কিভাবে রাখি আমরা? লেন্সের মাধ্যমে। ফ্রেনেল যখন সসীম দূরত্ব থাকে, ঠিক আছে, কারণ সেখানে কোনো লেন্স ইউজ হয় না। তাহলে অপবর্তন কত প্রকার? দুই প্রকার, এটা যদি আমি লিখেই দিই, তাহলে একটা হচ্ছে ফ্রেনেল আর একটা হচ্ছে ফ্রনহোফার, ঠিক আছে। কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? শুরুতে বলছি, সেই জিনিসগুলো মুখস্থ করতে হবে। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? এখন এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এই যে তোমাদের বইয়ে এরকম একটা ইয়া আছে, যে কোনটা দিয়ে কি ব্যাখ্যা করা যায়। নিউটনের তত্ত্ব, ঠিক আছে, নিউরেশনের 621-22 পৃষ্ঠাতে আছে এটা। হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তো তড়িৎ চুম্বকের তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায় না, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ওই লিস্ট থেকে, ছন্দ টন্দ যে দিয়ে যেভাবে পারো। আমরা দেখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দেখো সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, এই তিনটা তো এই চ্যাপ্টারেরই পড়া, তো এই তিনটা তো ব্যাখ্যা করা যাবেই, যেটা বাকি থাকছে ওই উত্তর। কমন সেন্স দিয়ে পারা যায় আসলে মাঝে মধ্যে, ঠিক আছে। কমন সেন্সটা দেওয়ার চেষ্টা করব যতটা পারি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল পথ পার্থক্য কত? দেখো দুটি পাশাপাশি উজ্জ্বল, উজ্জ্বল হওয়ার জন্য পথ পার্থক্য হইতে হয় ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ঠিক আছে। দুটি পাশাপাশি যেহেতু বলছে, তাহলে প্রথম যে জোড়টা সেটা নিব আমরা। মানে কি, প্রথম জোড় যদি 0 ধরা হয়, বা এখানে যেহেতু দুটি পাশাপাশি উজ্জ্বল বলছে, তাহলে একটা যদি 0 হয়, আরেকটা হবে কত? 1 ল্যামডা। দুইটার পার্থক্য কত? জিনিসটা একটু বুঝাই। দুটি পাশাপাশি উজ্জ্বল বলছে, আমরা জানি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হইতে হয়। তাহলে প্রথম অর্থাৎ যে কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় যেই উজ্জ্বল, তাহলে এটাকে প্রথম বলবো না, এটাকে আসলে কেন্দ্রীয় বলবো, বা এটা হচ্ছে 1, ঠিক আছে। কেন্দ্রীয় উজ্জ্বল, এটা হচ্ছে আমাদের 0, 0 পথ পার্থক্য। আর হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের তাহলে কত? 2 ল্যামডা বাই 2, কারণ জোড় গুণিতক, যেহেতু জোড় গুণিতক না, তাহলে কত? ল্যামডা। এখন এই 2 আর 1, মানে দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী পথ পার্থক্য কত? ল্যামডা মাইনাস 0 ল্যামডা। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা কিন্তু একটু চিন্তার ছিল, তাই না? দুটি পাশাপাশি উজ্জ্বল হইতে গেলে ল্যামডা পথ পার্থক্য থাকতে হবে। নিচের কোন কেলাসটি দ্বৈত প্রতিসারক? দুইটা আছে, ক্যালসাইট আর কোয়ার্টজ। এটা বই আছে, এই জিনিস নিয়ে বেশি মাথা কোনো কিছু নাই, আনলেস উত্তর ভুল থাকে, ঠিক আছে। দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ? এই দেখো, এই কোশ্চেনটার জন্য তোমার সূত্রটা জানতে হবে, ঠিক আছে, কারণ এখন ওই 2 দিয়ে ভাগ ওটা আসলে হচ্ছে না, কারণ আমি তো ওই পাইটাই হিসাব তখন করি নাই। তাহলে দেখো তো,
আমি জানি পথ পার্থক্য ভাগ টোটাল পথ বা একক পথ যেটাই হোক দশা পার্থক্য ভাগ টোটাল দশা একটা তরঙ্গে, এই হচ্ছে সূত্র। তাহলে দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ? এই যে পথ পার্থক্যের কত গুণ, তাহলে 2 পাইকে ওইদিকে নিয়ে যাই, 2 পাই বাই ল্যামডা ডেল এক্স ইকুয়ালস টু ডেল ডেল, তাহলে পথ পার্থক্যের 2 পাই বাই ল্যামডা গুণ। ঠিক আছে, বুঝতে পারছো না? পয়েন্টিং ভেক্টর এস হচ্ছে, পয়েন্টিং ভেক্টর এস এটা কি বলতো? এটা কি? ই ক্রস বি। যখন তড়িৎ ক্ষেত্র এক অক্ষ বরাবর যায়, চৌম্বক ক্ষেত্র আরেক অক্ষ বরাবর যায়, ঠিক তার অপোজিট মানে আরেকটা যে অক্ষ আছে জেড অক্ষ, হ্যাঁ 3টা অক্ষ, তো 2টা অক্ষ বরাবর যদি ই আর বি ক্রিয়া করে আরেকটা অক্ষ বরাবর আলো যাবে, ব্যাপারটা হচ্ছে এটাই। আরেকটা অক্ষ বরাবর এস, পয়েন্টিং ভেক্টর এস। তো এটা হচ্ছে 1/μ0 এরকম আর কি সূত্রটা, এটা ইকুয়ালস টু পয়েন্টিং ভেক্টর। এখন বি বাই মিউ নট এটা হচ্ছে এইচ, কারণ আমরা ওই যে 4 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম যে বি হচ্ছে হু, তাই না? বি হচ্ছে এইচ মিউ নট, তাহলে বি বাই মিউ নট করে দিলে আমরা পাবো এইচ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, তাহলে একটা অক্ষ বরাবর যদি ই যায়, আরেকটা অক্ষ বরাবর যদি এইচ ভেক্টর যায়, তাহলে আরেকটা জেড অক্ষ বরাবর যাবে কি আলো বা এস ভেক্টর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর কি যেটা। তাহলে ই ক্রস এইচ, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, এইচ ক্রস ই না, এটা ক্রস ভেক্টর, সো যেমন সামনে ই ক্রস এইচ। ঠিক আছে, এইচ ক্রস ই করলে মাইনাস হয়ে যাবে, কারণ এটা বিনিময় সূত্র খাটে না, ক্রস ভেক্টর যে। আর ক্রসের দিক কোন দিকে হয়? ঠিক তার লম্ব দিকে, যে এই দুটো যেই তলে অবস্থান করতেছে সেই তল বরাবর লম্ব দিকে। ঠিক আছে, মানে জেড অক্ষ বরাবর আর কি, মানে জেড অক্ষ না, মানে যদি জেড আর ওয়াই হয় এই দুটা, তাহলে এক্স অক্ষ বরাবর, মানে অপর অক্ষ বরাবর। যাই হোক, বুঝছো তোমরা? তরঙ্গ উপরিপাতের ফলে কি ঘটে? তরঙ্গ উপরিপাতের ফলে ব্যতিচার ঘটে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে না? একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের শর্ত, এগুলো মনে রাখতে হবে, বুঝছো? দেখো, অপবর্তন ব্যতিচারের ক্ষেত্রে একটু আলাদা। ব্যতিচারে যেমন তোমার হচ্ছে জোর গুণিতকে আমরা ইয়া পাচ্ছিলাম, মানে উজ্জ্বল পাচ্ছিলাম, এখানে জোর গুণিতকে অবম পাবো। ঠিক আছে, তাহলে জোর গুণিতক কোনটা? এই যে 2n λ/2, হ্যাঁ, এটা হচ্ছে অবমের শর্ত। এই যে ডি, কেন না, ডি হচ্ছে গ্রেটিং এর ক্ষেত্রে, ডি হচ্ছে গ্রেটিং এর ক্ষেত্রে 2n + 1 λ/2, এইটা হচ্ছে তোমার চরমের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে চরমের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু সহজ করে দিই জিনিসটা। ব্যতিচারের ক্ষেত্রে আমরা লিখবো a sin θ equals to n λ, এটা হচ্ছে xn আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে উজ্জ্বল। আবার xn equals to 2n minus 1 into lambda, মানে তো বিজোড় বাট মাইনাস দিব into lambda, এটা হচ্ছে অন্ধকার। এটা হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ব্যতিচার। এবার অপবর্তন, সেটা হচ্ছে একক চিরের অপবর্তন। একক চিরে অপবর্তন এটা হচ্ছে কি, এই সাইন থেকে আমি আলাদা করে লিখতেছি না, n lambda equals to xn, এটা হচ্ছে অবমের ক্ষেত্রে। আর উজ্জ্বল, যেহেতু উজ্জ্বল একটু বাড়তে হবে না তাকে, তাই এক্ষেত্রে আমরা লিখবো যে 2n + 1 λ/2। আচ্ছা, এটা λ/2 হতো, equals to xn, এটা হচ্ছে উজ্জ্বলের ক্ষেত্রে, বা এটাকে বলা হচ্ছে চরম বিন্দু। ঠিক আছে, চরম। গ্রেটিং আরেকটা বাকি থাকলো না, গ্রেটিং। এখানে হচ্ছে আমরা ডি বলি, কারণ হচ্ছে এ আর বি, দাগ আর চির, এই দুটা যোগ করে গ্রেটিং ধরা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে xn equals to n λ, এটা হচ্ছে তোমার চরমের ক্ষেত্রে, আর xn equals to 2n minus 1 into λ/2, এটা হচ্ছে অবমের ক্ষেত্রে। এটা বুঝতেছি গ্রেটিং আর ব্যতিচারটা সেম, তাই না? গ্রেটিং আর ব্যতিচারটা সেম। একক চিরের অপবর্তনের সূত্রটা একটু আলাদা, জাস্ট এটার উজ্জ্বলটা হয়ে গেছে এটার অবম বা অন্ধকার,
এবং অন্ধকারটা হয়ে গেছে উজ্জ্বল, বাট মাইনাসের জায়গায় প্লাস, কারণ উজ্জ্বল তো একটু বেশি। কেন এখানে মাইনাস দিচ্ছি, কেন এখানে প্লাস দিচ্ছি? এটা তো বিজোড়, প্লাসও তো বিজোড়, তাই না? সিম্পল বিজোড়টাকে 2n+1 কেন লিখলাম না? ইসাকের বইয়ে 2n+1 লেখা, ইসাক স্যারের বই 2n+1 করে লেখা। বাট কেন আমি এমনি লিখলাম? যাতে n এর মান তুমি যেটা বলবে সেটা বসাইতে পারো। কথার মাহাত্ম বুঝতে পারছো? যাতে n এর মান তুমি যেটা দিবে বা যেটা বলবে সেটা বসাইতে পারো। ওকে, ধরো বলবে যে তিনতম উজ্জ্বল বিন্দুর অবস্থান নির্ণয় করো বা x এর নির্ণয় করো, ঠিক আছে, দূরত্ব নির্ণয় করো ব্যতিচারের ক্ষেত্রে। তাহলে 2n-1 এর জায়গায় বসাবো তুমি 3, n এর মান বসাবো 3। এই জায়গায় যদি 3তম বলে n এর মান 3, এই জায়গায় 3তম বললে n এর মান 3, ঠিক আছে? কোনো প্লাস মাইনাস 1 2 যোগ কি বিয়োগ কিছু না। তাহলে এইভাবে মনে রাখবা, n এর মান যা বলবে তাই, শেষ। ব্যতিচার এক ধরনের উপরিপাতন, কিছুক্ষণ আগে করছি না? নিচের কোনটি তরঙ্গের, আচ্ছা, কোন তরঙ্গটি পোলারায়ন সম্ভব না? যেই তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? অনুপ্রস্থ তরঙ্গ হলে তার পোলারায়ন সম্ভব হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গকে তুমি কিভাবে পোলারায়ন করবা, তাই না? জিনিসটা তো যাচ্ছে এভাবে, এইভাবে যাচ্ছে, পোলারায়ন হবে না। এটা শব্দ তরঙ্গ হচ্ছে এইভাবে চলে, সো এটা পোলারায়ন সম্ভব না। পানি কিন্তু আবার অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে? পানির ঢেউ দেখছো না অনুপ্রস্থের মতো না? ঠিক আছে। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের আলোক রশ্মি সমূহ, দেখো তো আলোক রশ্মি সমূহ ও তরঙ্গ মুখ যথাক্রমে কেমন কি, ঠিক আছে? ফ্রনহফার মানে হচ্ছে জিনিসটা অসীমে থাকবে, অর্থাৎ লেন্স বসানো থাকবে। অসীমে যদি থাকে তাহলে অবশ্যই আলোক রশ্মি সমূহ সমান্তরাল এবং তরঙ্গমুখ সমতল, ঠিক আছে? কোন বেতার তরঙ্গের ই দেওয়া আছে, বি এর মান কত? আমরা জানি ই ইকুয়ালস টু বি সি। এখানে সি হচ্ছে আলোর বেগ, এমনি মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখন বি চাচ্ছে, তাহলে ই বাই সি আমাকে বের করতে হবে, ইকুয়ালস টু বি। ই বাই সি মানে হচ্ছে ই কত? 10⁻⁴ ভোল্ট পার মিটার, ঠিক আছে? এসআই একক দেওয়া আছে। আর সি হচ্ছে 3 × 10⁸8। এটাই হচ্ছে আমার বি। তাহলে এটাকে আমি কি করব? 10 কে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে 10 হবে 12, কিন্তু 12 লিখবো না, লিখবো হচ্ছে 13, কারণ আমি একটা 10 কে আলাদা করে লিখবো। এটাকে লিখবো হচ্ছে 10/3, মানে হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য, বুঝছো? একটা দুটো হ্যান্ড ক্যালকুলেশন করে দিব, বাকিগুলো নিজের বুদ্ধিতে করবা। 8 কে উপরে নিছি, তাহলে 10⁻12 হয়ে গেল। বাট আমি আরো একটা 10 দিয়ে ভাগ দিছি, যাতে একটা 10 দিয়ে গুণ দিতে পারি, তাহলে 10/3 করতে আমার সুবিধা হবে। তাহলে 3.33 হচ্ছে ইন্টু 10⁻13। বুঝতে পারছো যে হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করতে হয়? বুঝতে পারছো কিনা? ভালো লাগতেছে না? ই এবং এইচ প্রত্যেকের সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হচ্ছে 90 ডিগ্রি, সব 90 ডিগ্রিতে থাকে, অক্ষ ব্যবস্থা হিসেবে তো বলছি। তাহলে 37 গ হবে, ঠিক আছে? এই চিত্রটা আমি একটু বলি, এটা হচ্ছে একটা দ্বৈত প্রতিসারক, সো দুইটা প্রতিসরণ করবে, তাই না? যেটা এভাবে চলে গেল এটা হচ্ছে সাধারণ রশ্মি, একটু বাঁকলো, এটা হচ্ছে অসাধারণ রশ্মি, ঠিক আছে? অসাধারণ রশ্মি মানে একটা হচ্ছে দ্রুতি স্থির থাকে, একটা স্থির থাকে না, এরকম সিস্টেম দিয়ে এটা সাধারণ অসাধারণ, ঠিক আছে? বা অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি বলে। এই যে দেখো, ধরো এটা যদি গ্রেটিং হয়, এটা যদি একটা গ্রেটিং হয়, যে এগুলো হচ্ছে চির, ঠিক আছে, আর এটা হচ্ছে দাগ, ঠিক আছে? তাহলে যে চিরের প্রস্থ, এটা হচ্ছে দাগের প্রস্থ, দাগ বা বেদ যেটাই বলি, যাই হোক, চির দাগ, তাহলে এটা হচ্ছে ডি, তাই না? a+b ডি। তাহলে ডি প্রস্থে থাকে একটা চির বা দাগ, তাহলে একটি একক প্রস্থে থাকে 1/d টি চির। এটাকে আমরা লিখি আসলে n, ঠিক আছে? বা একক প্রস্থে n সংখ্যক চির, এটাই তাহলে এই যে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, দাগ মানে রেখা বা চির মানে রেখা, ঠিক আছে? চির মানে হচ্ছে রেখা, রেখা ছিদ্র বলে চির, ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n, এই যে 1/d। জিনিসটা আমি একটু বুঝাইলাম, না বুঝালেও হইতো, এটা আসলে তোমাদের ইন্টারমিডিয়েটে বুঝে আসার কথা। খুবই সুন্দর কোশ্চেন না? λ/2 2 দিয়ে ভাগ দিয়ে দিলে, 2 দিয়ে গুণ দিয়ে দিলে আমি পাবো, কারণ ল্যামডার জন্য 2 পাই, তাহলে λ/2 এর জন্য পাই,
41 ক এটা চিন্তাই করা লাগবে না, জাস্ট মানে চিন্তা করা লাগবে, চিন্তা না করলে তো কিছুই পারবে না, বেশি চিন্তা করতে হবে না আর কি। সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য? সমবর্তিত আলো। তাহলে ই এর কম্পন তল নির্দিষ্ট, বি থাকে না। আচ্ছা, সমবর্তিত তল মানে তো একটা তল তো নাই হয়ে গেছে না? ই এর কম্পন তল, বি এর কম্পন তল পরস্পর লম্ব হয়। আলো মানেই হচ্ছে একটা তড়িৎ, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই না? আলো তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে একটা অক্ষ বরাবর তড়িৎ, মানে তড়িৎ ক্ষেত্র থাকবে, একটা অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে দুইটা কম্পন তল লম্ব, ঠিক আছে, লম্ব। এই সমবর্তিত টার্মটা দিয়ে আসলে ভরকাই দিচ্ছে, এটা আসলে খেয়াল রাখবে আর কি, ঠিক আছে? যে সমবর্তিত আলো যেটাই হোক, ওটা তো একটা আলো, সো ই আর বি এর তলটা লম্ব হবে। ওকে, দুটি উৎস হতে সমদশায় একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক রশ্মি নিঃসৃত হলে তাদেরকে কি বলে? দুটি উৎস সমদশায়, এটা সুসংগত উৎস সংজ্ঞা, ঠিক আছে? এই যে সুসংগত উৎস। ওকে, ঠিক আছে। তাহলে 45 খ, কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়া, এটা হচ্ছে অপবর্তন। এগুলো আমি দাগাইতেছি না, কারণ এগুলো সংজ্ঞা থেকে চলে আসছে, এগুলো তোমাদের জানার কথা, আর এখানে বোঝার কিছু নাই। কোনটির ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি হয়? কোনটির ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি হয়? দেখো তো, আমি বলি অপবর্তন সবচেয়ে বেশি হয় হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে, ঠিক আছে? অপবর্তন বেশি হওয়া মানেটা কি? একটু ঝাপসা লাগতেছে মনে হয় লেখাটা, বাট মেবি বুঝতে পারবা। এই পেজটা একটু এরকম, ঠিক আছে? দেখো, সমস্যার কথা না, আমি জাস্ট জিনিসটা বুঝাই দেই। দেখো, ডোরা প্রস্থের সূত্র কি ছিল? ল্যামডা ডি বাই 2a। এখন ল্যামডা যদি বেশি হয়, ডোরা প্রস্থ বড় হবে, ডোরা প্রস্থ বড় হবে মানে অপবর্তন বেশি হয়েছে। কমন সেন্স। ল্যামডা যদি বেশি হয়, ডোরা প্রস্থ বড় হবে মানে অপবর্তন বেশি হয়েছে। তাহলে অপবর্তন বেশি কার হবে? ল্যামডা বেশি। ল্যামডা কার বেশি? সেটা হচ্ছে যে শুরু থেকে নিয়ে এসে বসাই দেবে, ঠিক আছে? রেডিও তরঙ্গের ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো, দেখো পড়তে না পারলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো, ধ্বংসাত্মক ব্যতিচার মানে পথ পার্থক্য, শর্ত হলো পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে বিজোড় গুণিতক হইতে হবে, তাই না? বিজোড় গুণিতক হইতে হবে যে 2n + 1 ল্যামডা বাই 2, 2n + 1 ল্যামডা বাই 2, ঠিক আছে? কম্পন তল ও সমবর্তিত আলোর সমবর্তন তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কারণ একটা তলকে সে সমবর্তন করে, আরেকটা তলকে তো সমবর্তন করে না। তাহলে এই তলটাকে সমবর্তন করতেছে, এই তলটাকে সমবর্তন করছে না, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে আমার সমবর্তন হয়ে গেল, মানে এটা সমবর্তন তল। আর আরেকটা তল যেটা সমবর্তন হইল না, সেটা হচ্ছে কম্পন তল, ঠিক আছে? পাই বাই 2 হবে। কারণ কি? মানে একটা সমবর্তন যে প্রিজমটা, বা যেই সমবর্তন যে নিকল প্রিজম যেটাই বলো, টুরমালাই ক্রিস্টাল, এখন ওইটা হচ্ছে একটা তলকে সমবর্তন করে দেয়, তার ঠিক 90 ডিগ্রি অক্ষে যে আরেকটা আলো আছে সেটাকে সমবর্তন করে না, ঠিক আছে? আবার যদি তুমি ওইটাকে 90 ডিগ্রি শুয়ায় দাও, তাহলে আলটিমেটলি ওইটাকে সে সমর্থন করবে, আর প্রথমে যেটা করছিল ওইটাকে আর করতে পারবে না। তো ওইটা তখন কম্পন তল হবে। আলটিমেটলি একটা হচ্ছে কম্পন তল, একটা সমর্থন তল হিসেবে কাজ করবে, এবং এটা 90 ডিগ্রিতে কাজ করে, ঠিক আছে? আশা করি হালকা করে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে না পারলে আসলে কোনোই সমস্যা নাই। এত বড় কোশ্চিন কেমনে কি? দুটি সোজা ও সমান্তরাল চির এই দুটো অবস্থিত, এক বর্ণীয় আলো দ্বারা এদের আলোকিত করায় ডি, সব ঠিক আছে। ডোরার প্রস্থ এক্স, প্রতি ডোরার প্রস্থ এক্স, পরবর্তীতে এ ও ডি উভয় দিকে, আচ্ছা আচ্ছা এক্স, এবার পরবর্তীতে এ ও ডি উভয়টিকে দ্বিগুণ করা হলো ল্যামডা ডি বাই এ, না এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ কিনা? এক্স এখানে বলে দিছে, এক্স ডোরার প্রস্থ, ল্যামডা ডি বাই এ বা 2a যেটাই বলো, ল্যামডা ডি বাই 2a। এবার এ আর ডি উভয়কে দ্বিগুণ করছি, ডি কে দ্বিগুণ করলাম, এ কে দ্বিগুণ করলাম, দুই দিকে কেটে গেল। আমার ডোরার প্রস্থের কি কোনো চেঞ্জ হলো? ডোরার প্রস্থের কি কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ হয়নি, তাহলে এক্স এক্স থাকবে। 52 ঘ, ঠিক আছে। অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটা? অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটা? দেখো, রিমোটে ব্যবহার করা হয়,
অপটিক্যাল ফাইবারে আইআর ব্যবহার করা হয়, যাতে তোমরা আইসিটিতে পড়ছো, ফিজিওথেরাপিতে হয়, কেমিস্ট্রিতে পড়ছো, তাহলে ব্যবহার করা হয় না তো টিভি সিগনালে। দেখো টিভি সিগন্যাল আর রিমোট কন্ট্রোল কিন্তু সেম না। টিভি সিগন্যাল আমার রেডিও ওয়েভ থেকে আসে, ঠিক আছে? টিভির যে সিগন্যালটা, মানে টিভি যে সিগন্যালটা পায় আলটিমেটলি অ্যান্টেনা থেকে, সেটা রেডিও সিগন্যাল, বাট রিমোট কন্ট্রোলটা আইআর, কনফিউজ করো না, ঠিক আছে? তাহলে 55 খ। 56 মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় রাডারে, রাডার, মাইক্রো ওভেন, এগুলোতে, ঠিক আছে? রাডার, তারপর যে মাইক্রো ওভেন, যেটা ওর তো নামই মাইক্রোওয়েভ থেকে, তো আলটিমেটলি মাইক্রো ওভেন আসছে, ঠিক আছে? রাডারে ব্যবহার করা হয়। রাডার। আলোক তরঙ্গের বেলায় নিচের কোনটি মিথ্যা? আলোক তরঙ্গ কোনটি মিথ্যা? এটা একটা লম্বিক তরঙ্গ, এটা হচ্ছে ডাহা মিথ্যা। লম্বিক মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, কারণ আলোর সমবর্তন সম্ভব। সমবর্তন থেকেই প্রমাণ হয় যে আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। প্রাথমিক বর্ণ নয়, প্রাথমিক বর্ণ এক এক জায়গায় এক এক জিনিস বলা, বাট প্রাথমিক বর্ণ হচ্ছে আরজিবি। আমরা বিভিন্ন আরজিবি লাইট দেখছি না, যে সুন্দর অনেক রকম কালার প্রডিউস করতে পারে। অনেক কালার প্রডিউস করতে কেন পারে? কেন ওটাকে আরজিবি বলা হইলো কেন? রেড, গ্রিন, ব্লু, এই তিনটা দিয়ে মোটামুটি সব রকম কালার সে প্রডিউস করতে পারতেছে। তাহলে এই তিনটা হচ্ছে প্রাথমিক রং, আরজিবি। আরজিবি আমরা হিসেবে মনে রাখি, তাই না? মানে আমরা তো আরজিবি লাইটস চিনি তো, তাহলে এটা আলাদা করে কি মানে মনে রাখার কিছু আছে? রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু। বেগুনি হচ্ছে আমাদের সেকেন্ডারি বর্ণ, প্রাথমিক বর্ণ না। ব্যথা বেদনা উপশমে কোন রশ্মির ব্যবহার করা হয়? আইআর রশ্মি, কিছু না, আগে তো পড়ছি আইআর রশ্মি। আলোর অপবর্তন নিম্নের কোন কারণে ঘটে? দেখো, অপবর্তন এক প্রকার ব্যতিচার, ঠিক আছে? অপবর্তন এক প্রকার ব্যতিচার, সো ব্যতিচারের কারণে অপবর্তন ঘটে, ব্যতিচারের কারণে অপবর্তন ঘটে। আচ্ছা, আলোর কম্পনের একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করাকে সমবর্তন বলে। আলোর যে কম্পনটা একটা নির্দিষ্ট তলে আমি সীমাবদ্ধ করব, প্রচুরগুলা তলে সে কাঁপছিল, একটা নির্দিষ্ট তল বরাবর সে কাঁপবে, এটা হচ্ছে সমবর্তন, ঠিক আছে? এটাকে বলে সমবর্তন। তাহলে 61 গ হবে। কোন চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা? দেখো, কোন চিরের মধ্য দিয়ে, কোন চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাচ্ছে, এটা অপবর্তন, তাই না? এটা অপবর্তন। তো অপবর্তন, এটা হচ্ছে অপবর্তন। অপবর্তন ব্যাখ্যা করতে হলে আমাকে আলোকে তরঙ্গ চিন্তা করতে হবে, কারণ আলো যখন এরকম এরকম করে যাচ্ছে, মানে তরঙ্গের মতো, তরঙ্গ অপসারিত হচ্ছে, এটা হচ্ছে আমার সোর্স, তখন আলটিমেটলি যখন একটা চির দিয়ে এসে যাইতেছে, বা চিরের ধার ঘেঁষে এসে যাচ্ছে, তখন এই ডিরেক্ট এইভাবে তো যাচ্ছেই, এখান থেকে এখানেও চলে যাচ্ছে, এখান থেকে এখানেও চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। তো আমরা অনেকগুলা ডোরা পাচ্ছি, হ্যাঁ? তো তরঙ্গ হিসেবে চিন্তা করলে আমরা অপবর্তন, ব্যতিচার এইসব আমরা ব্যাখ্যা করতে পারি। এখন দেখো তো কি বলে, 4000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে দুটি একই বর্ণের আলোক, আচ্ছা মানে দুটাই আলো, এটা পথ পার্থক্য দিয়ে দিচ্ছে, তাদের মধ্যে দশা পার্থক্য, মানে 4000 অ্যাংস্ট্রমের কোনো ভ্যালু নেই, মানে কোনো খাওয়া নেই এখানে, পথ পার্থক্য দিছে। আচ্ছা, ওরা আছে, খাওয়া আছে, খাওয়া আছে, খাওয়া আছে। দেখো, পথ পার্থক্য মানে হচ্ছে ডেল এক্স, তাহলে ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা। 4000 অ্যাংস্ট্রম মানে আমি একবারে লিখলাম 10⁻7 মিটার, কারণ 4000 × 10⁻10 আবার 1000 দিয়ে গুণ, তাহলে 4 × 10⁻7, বুঝতে পারছো? এটা হচ্ছে তারপরে ডেল ডেল ডিভাইডেড বাই 2 পাই, তাহলে আমি দশা পার্থক্যই তো চাই। ডেল ডেল ডিভাইডেড বাই 2 পাই, এই 2 পাইকে আমি ওদিক নিয়ে যাই, ঠিক আছে? এই 2 পাইকে আমি ওদিক নিয়ে যাই, কি হইল? আচ্ছা, 2 পাইকে ওদিক নিয়ে যাই, কি এসে দেখো, এই যে 2 × 4 কেটেই গেল, এটাও কেটেই গেল, শুধু পাই বাকি থাকলো, পাই হলো উত্তর। তারপরে দেখি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় অনেকগুলো এমসিকিউ আছে, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখতে থাকো, কাজে আসবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং দ্বিচির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে, এবার একটু মজা আছে, এবার একটু মজা আছে না? বুঝতে পারছো না? হ্যাঁ, ল্যামডা ডি বাই এ, ডোরা মানের ব্যবধান, ব্যবধান মানে ল্যামডা ডি বাই এ, প্রস্থ মানে ল্যামডা ডি বাই 2a, আর কনফিউজ করো না এখানে, ব্যবধান মানে বড়, শব্দটা বড়, তো জিনিসটা বড়, মানে দ্বিগুণ আর কি। এখন ল্যামডা ডি বাই এ কি বলছে? পর্দার দূরত্ব দ্বিগুণ করছি, করলাম। ডোরা মানের, আচ্ছা, চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছি, করলাম।
তাহলে কত হইলো? এই হাফ উপরে যে 4 গুণ হবে না, মানে হাফ উপরে যে আরেকটা 2 দ্বিগুণ, 2 দ্বিগুণে 4 গুণ হবে না, তাহলে 4 গুণ। বুঝতে পেরেছো বৎস গণ? উত্তর না মিলে সমস্যা, সো মিলে মিলে যাব। বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য বলে দেয় আলোকটা অনুপ্রস্থ তরঙ্গ? কিছুক্ষণ আগে বলছি না, সমবর্তন। এসব অপশন দেখি মনে হচ্ছে এগুলো হচ্ছে স্কিপ ম্যাটেরিয়াল। কম্পাঙ্ক সবচেয়ে কম, দেখো তো v ইকুয়ালস টু এফ ল্যামডা। আর বেগ যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এফ বাড়লে ল্যামডা কমবে। এফ আর ল্যামডা ব্যস্তানুপাতিক, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক সবচেয়ে কম মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়া মানে হচ্ছে ওই যে সিরিয়ালটা মহাগামা এক্স-রে, ইউভি ভিজিবল, অবলম্বে রেডিও। তাহলে রেডিও থেকে শুরু করে যেটা কাছে পাবা সেটাই হচ্ছে আমার আলটিমেটলি কম্পাঙ্ক সবচেয়ে কম। অবলা এই যে এটাই হবে, তাই না? বলছিলাম এরকম কিছু করে দিব না, বাট আসলে স্টিল একটা না দিলে আসলে কেমন থাকে। এপসাইলন নট মিউ নট, আমরা জানি সি হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন নট মিউ নট। এটা তোমরা জানো না, না জানলে আরেকবার পড়তে হবে বইটা। বই না পড়ে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া যাবে না, ঠিক আছে? জাস্ট অনুশীলনী সলভ করলাম চলে গেলাম না, বই পড়তে হবে। বইয়ের মধ্যে একটা জিনিসটা আছে, সি হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। দেখো তো এইটা হচ্ছে এর একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমার চাইছে এইটার একক, এইটার একক চাইছে, এইটার একক চাইছে। তাহলে এইটাকে আমি আগে দেখো সি হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, তাই না? তাহলে এইটা পুরাটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা ভেলোসিটির একক যেটা সেটা। তাহলে এইটাকে আমরা যদি ইনভার্স করে দিই তাহলে ভেলোসিটির ইনভার্স হবে। সেটাকে যদি বর্গ করে দিই, যেহেতু রুট ছিল কেটে ফেলার জন্য বর্গ করে দিই, তাহলে ভেলোসিটির ইনভার্স 2 হয়ে যাবে। মানে এই তো পাওয়ারটা দ্বিগুণ হবে না? তাহলে কি পাচ্ছি আমরা উত্তর হিসেবে? এটা পাচ্ছি, ঠিক আছে? কোনটি সত্য নয়? আলো এক প্রকার শক্তি, অবশ্যই এক প্রকার শক্তি। আলোক তরঙ্গের, একটু জানালাটা খুলে দেই, একটু বদ্ধ লাগতেছিল। আলোক তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যম প্রয়োজন হয় না, মাধ্যম প্রয়োজন হয় না। সো এটাই সত্য নয়, পেয়ে গেছি। পরের দেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের একটাই উত্তর থাকবে, ঠিক আছে? মানে অপশনে একটাই উত্তর থাকবে, একাধিক উত্তর থাকবে না। সো একটা উত্তর নিয়ে শিওর হয়ে গেলে বাকি নিয়ে আর মাথা কামানোর দরকার নেই। একটি এলইডি, একটি এলইডি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা কোন আলো হতে পারে? 4500 10 ইনভার্স 10 মানে হচ্ছে 450 ন্যানোমিটার, তাই তো?
450 ইন্টু 10⁻9 মিটার, 10⁻9 মানে ন্যানোমিটার, তাহলে 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটার আসলে কোনটা? তোমাদের রেঞ্জ গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তোমাদের রেঞ্জ গুলো মনে রাখতে হবে। 450 হচ্ছে নীলের মধ্যে পড়ে, ঠিক আছে? অ্যাটলিস্ট অনুশীলনীটা মনে রাখবা, রেঞ্জ মনে রাখবা যদি পারো, মানে মনে রাখা উচিত, না হলেও অ্যাটলিস্ট এই অনুশীলনীটা মনে রাখবা। যদি অনুশীলন থেকে তুলে দেয় তাহলে যাতে মিস না হয় আর কি। আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় প্রকার তরঙ্গ সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। মানে আলো তো একটা অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কই থেকে আসবে? কোনোভাবে সম্ভব না। কম্প্যাক্ট ডিস্কে আলোর সামনে ধরা হলো কোন আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন বর্ণের আলোক ছটা দেখা গেল। কম্প্যাক্ট ডিস্ক মানে সিডি, আমরা যে সিডি ডিভিডি এসব ইউজ করি না, সিডি, ঠিক আছে, সিডি, বিভিন্ন বর্ণের আলোক ছটা দেখা গেল। এটা তো আসলে এটা এদের মধ্যে কোনোটাই না, কারণ ওটা তো প্রিজমের কাজ করতেছে, তাই না? বিভিন্ন বর্ণের আলোক ছটা প্রিজমের কাজ করতেছে। তো প্রিজম আসলে করেটা কি, তাই না? প্রিজম তো 7 ভাগে ভাগ করে দেয়, আলোর বিচ্ছুরণ ঘটায়। তো এটা তো ব্যতিচার অপবর্তন সমবর্তন এর মধ্যে কোনোটাই না, এটা তো আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ছি। তাহলে কোনোটি নয় হলো, কোনোটি নয় হবে। আলোর কোয়ান্টার নাম কে দেয়? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক দিছে কোয়ান্টা, এবং এই শক্তির পরিমাণও সে বলে দিছে HF, অথবা F কে আমরা লিখতে পারতেছি hc/λ। F কে লিখতে পারতেছি c/λ। এইটার মাত্রা কি? কিছুক্ষণ আগে করে দিছি, সেখান থেকে করো। আলোর বেগ নিচের কোনটি সঠিক জানো তোমরা? ও, উত্তর তো একটু মিলাইতে হবে। আচ্ছা, উত্তর ভুল থাকলে তোমরা কাহিনী কইরা ফেলো, কারণ উত্তর ভুলের আসলে কোনো ভার্ডিক্ট আমরা দিতে পারি না যে উত্তর ভুল থাকলে তোমরা অ্যাকুরেটলি এইটাই করবা, ভুলটা দেখাবা, ঠিকটা দেখাবা, এটা আমরা বলতে পারি না, কারণ এক এক সময় এক এক জিনিস করতে পারে ওরা। এই রাইট ওদের আছে, এন্ড এই রাইটের পূর্ণ ইউজ তারা করে। সো আমরা আসলে কিছু বলতে পারি না, ভুল থাকলে তোমরা জাস্ট জেনে থাকবা এটাই। আলোর কণিকা তত্ত্বের প্রবর্তক নিউটন, এটা তো আমরা সবাই জানি। এটা না জানলে জানতে হবে, বই লেখা আছে যে কে কোন তত্ত্ব দেয় এবং কোন তত্ত্ব দিয়ে কোনটা প্রমাণ করা যায়, ঠিক আছে, কোন ঘটনা, তো সেগুলো জানতে হবে, মুখস্থ থাকতে হবে আর কি। কেলাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? কেলাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, কেলাস মানে তো বুঝতে পারতেছি যে সেখানে একটা সমবর্তন ঘটে, তাই না? কিন্তু যেহেতু কেলাসের গঠন বলছে, এখানে আসলে অপবর্তনটা অ্যান্সার হিসেবে নিছে। সো এটা তোমরা মার্ক করে রাখো যে এটা একটা ইউনিক কোশ্চেন, ঠিক আছে? ভার্সিটিতে আসছে, এটা একটা ইউনিক কোশ্চেন। গঠন নির্ণয়ের ক্ষেত্রে যেমন এই যে ধার ঘেঁষে যাওয়ার সময় অপবর্তন হয় না, তাই গঠন নির্ণয়ের ক্ষেত্রে অপবর্তনের কোনো একটা রুল আছে, ঠিক আছে? সমবর্তন তো গঠন নির্ণয় করে না, সমবর্তন কেলাসের মধ্যে দিয়ে যায়, এটা সত্য কথা, কিন্তু সেটা আলটিমেটলি আলোটা সমবর্তিত হয়ে যায়। সো সমবর্তন দিয়ে যে কেলাসের গঠন নির্ণয় করা যাবে ব্যাপারটা সেটা না। সেখানে অপবর্তন দিচ্ছে, আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তরঙ্গটি কোন ধরনের? 6000 অ্যাংস্ট্রম মানে কত? 600 ন্যানোমিটার। তাহলে 600 ন্যানোমিটার দৃশ্যমান আলোকের মধ্যে পড়ে, তাই না? 600 ন্যানোমিটার দৃশ্যমান আলোকের মধ্যে পড়ে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করে? তরঙ্গ তত্ত্ব হাইগেন, এটা আমরা জানি। তার বদৌলতে এই চ্যাপ্টারটা পড়তেছি আমরা। এই যে 80-তে ভুল করে আসলে এই ঘটা দাগাই দিছে, আসলে শেষ অপশন হিসেবে সে ঘ দাগাইছে, ঠিক আছে? তো এখানে আসলে ভুল করছে এরা, ম্যাক্সওয়েল কোনোভাবেই হবে না, ঠিক আছে? এমন যদি তোমরা পাও যে এই কোশ্চেনটা দিছে এন্ড এই চারটা অপশন নিয়ে হাইগেন অপশনই নাই, তখন তোমরা ম্যাক্সওয়েল দিয়ে দিবা, কারণ তখন বুঝবা যে এখানে আসলে ঘ দেখছে এন্ড সে মনে করছে ঘই হচ্ছে সঠিক, তাই উকে বাদ দিয়ে ক খ গ ঘ অপশন সেট করে ফেলছে। তাহলে তুমি যদি এই কোশ্চেনটা ক খ গ ঘ এভাবে পাও, তাহলে হাইগেন যদি নাই, হাইগেন থাকলে তো হাইগেন অপশন অ্যান্সার, এনে কোনো সন্দেহ নাই, তরঙ্গ তত্ত্ব। কিন্তু যদি এরকম থাকে তখন ম্যাক্সওয়েল দেখাবা। বুঝাইতে পারছি? মানে যদি হাইগেন অপশনে না থাকে আর কি, যদি এইভাবে কোশ্চেনটা ফেলা দেয়। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। কালো ডোরা মানে অন্ধকার, কালো ডোরা মানে অন্ধকার। তাহলে দশা পার্থক্য হবে অবশ্যই বিজোড়,
বিজোড় কিসের বিজোড়? পাই এর বিজোড়। পাই এর বিজোড় মানে হচ্ছে 2n+1 ইন্টু পাই, এটা ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই, আর এটা প্লাস লিখলাম না, গুণ হলো প্লাস পাই, এই যে 2n পাই প্লাস পাই। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও তো একটু। একটু ঠিক আছে। অতি সুসংগত আলোক রশ্মি সূক্ষ্ম তারের ওপর আপতিত হলে তারের পেছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের তারের ঘেঁষে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে অপবর্তন অপবর্তন অপবর্তন। ঠিক আছে, এগুলো দাগাচ্ছি না, সব দাগায় কি হবে। শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ চৌম্বকীয় বিস্তারের অনুপাত E/B, এসআই একক। দেখো E/B মানে তো সি, E=BC, আমি তো এভাবে মনে রাখছিলাম। তাহলে E/B হচ্ছে সি মানে আলোর বেগ, মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে আমার E/B 84 এর ক। নিচের কোন বর্ণটি তরঙ্গ দৈর্ঘ্যের মান কম? বেনিয়া সহ কলা, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম। জিনিসটা লিখে দেই একবার, যদি আমি একবার লিখে দিছিলাম অন্য চ্যাপ্টারে। বেনি আ সহ কলা, এইদিকে যত যাব তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আবার এইদিকে যত যাব কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে শক্তি বেশি, কারণ E=hf, শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্কের সমানুপাতিক আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে কোনটার শক্তি বেশি হবে? বেগুনি। ও উত্তরটাকে মিলাই ফেলি, 85 এর ক না? ঠিক আছে। মিটার স্কেলে লাল বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত? এটা আসলে একটা বাজে কোশ্চেন। তোমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যগুলো জেনে থাকো তাহলে সেখান থেকে পড়তে পারো, তোমরা এটা মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারো, বাট আমি আসলে স্কিপ দিতাম আমি যদি হইতাম আর কি। ঠিক আছে, দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি ওই যে 380 থেকে 780 না, তাহলে 400 থেকে 800 দিছে অ্যাংস্ট্রম, মানে হাজারে চলে যাবে। 10^10 না, 10^9 এ নিতে গেলে 10 করে ভাগ হবে, তাহলে 400 থেকে 800 যেটা সেটা, মানে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম বা 400 থেকে 800 ন্যানোমিটার, তাহলে 888 খ হবে, 88 খ। ঠিক আছে, মানে কাছাকাছি যেটা দিবে আর কি, 380 থেকে 780 হলে অ্যাকুরেট হতো। তরঙ্গের উপস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য দিছে, এইটা 3/2 পাই, দশা পার্থক্য 3/2 পাই, তাহলে পথ পার্থক্য হবে তার 2 ভাগ, 3/4 ল্যামডা হবে। 3/4 মানে 0.75, 3/4 ল্যামডা হবে, এটা মানে হচ্ছে 0.75 ল্যামডা। ঠিক আছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটি চির যদি বাদ দেই, একটা চির যদি বাদ দেই তাহলে একক চিরের দরুন অপবর্তন হয়ে যাবে। 90 এর গ, একক চিরের দরুন অপবর্তন হয়ে যাবে, কমন সেন্স। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দার কোন বিন্দুর উজ্জ্বলতার জন্য শর্ত কোনটা? দেখো, উজ্জ্বল হইতে গেলে শর্ত হবে আমার জোড় গুণিতক হইতে হবে λ/2 এর। তাহলে যে λ/2 এর জোড় গুণিতক 2n λ/2, এই যে λ/2 এর জোড় গুণিতক অথবা 2n পাই, পাই এর জোড় গুণিতক বা λ/2 এর জোড় গুণিতক। ঠিক আছে, তাহলে 92 এর গ হবে। দেখো 93 তো বাদ। চারপাশে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা কালো দেখতাম, বায়ুমণ্ডল না থাকলে তাহলে তো আকাশ কালো, তাই না? আকাশে তো কিছু নাই, আকাশ কালো হতো, আকাশ কালো হইতো। ঠিক আছে, বৃষ্টির দিনে পানির উপরে তেলের পাতলা ফিল্ম সুন্দর সুন্দর রং দেখায়, এটা হচ্ছে বিচ্ছুরণের কারণে। ঠিক আছে, কারণ এই যে একটা সাদা আলো যে অনেকগুলো সাতটা আলোতে ভাগ হয়ে যায়, এটা বিচ্ছুরণের কারণে হয়। ঠিক আছে, ওই যে যেমন কম্প্যাক্ট ডিস্ক আমরা যেটা পেলাম সেটার মতনই একটা কাহিনী, এটা বিচ্ছুরণ। এই কারণে ওখানে অপশনটা ছিল কি, কোনোটি নয়। 97 কই কই কই। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চির থাকার কারণ হলো সুসংগত যে ইয়াটা পথ দূরত্ব পার্থক্য সৃষ্টি করার জন্য, এটাই হবে। ঠিক আছে, হ্যাঁ, দুটি চির থাকার কারণ হচ্ছে
পথ পার্থক্য সৃষ্টির জন্য। সুসংগত উৎসের মধ্যে পথ পার্থক্য সৃষ্টি হবে। আমার একটার সময় জোড় যখন পার্থক্য হবে λ/2 তখন হচ্ছে উজ্জ্বল হবে, অন্ধকার হবে, উজ্জ্বল হবে, অন্ধকার হবে। বিজোড় যখন তখন অন্ধকার। ঠিক আছে? তো পথ পার্থক্য সৃষ্টির জন্য দুটি চিট। কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। আচ্ছা, মানে ডি হচ্ছে 5000 সেন্টিমিটার। 5000 সেন্টিমিটার মানে হচ্ছে আলটিমেটলি 50 মিটার, তাই না? 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 সেন্টিমিটারে 1 মিটার না, তাহলে 50 মিটার। আচ্ছা, দাঁড়াও, এটাকে আমি ঠিক করলাম না, এটা ঠিক করিনি। 1 সেন্টিমিটারে 5000টা রেখা আছে, মানে এন এর ভ্যালু হচ্ছে এটা, এন হচ্ছে 5000 পার সেন্টিমিটার। ঠিক আছে, এবার এর ভেতর এটা করবো, তাহলে অপশন দেখে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে স্কিপ ম্যাটেরিয়াল। তবে তুমি আসলে করতে পারো যে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ, আমি জাস্ট সূত্রটা বলে দিই। হ্যাঁ, সূত্রটা হচ্ছে কি, ডি সাইন থেটা। দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ এই যে থেটা 2 ইকুয়ালস টু চরম বলছে না, 2n n ল্যামডা। ঠিক আছে, এলো কাহিনী। এন বসাবো কত, যেটা বলছে সেটাই, তাহলে দ্বিতীয় চরম 2 ল্যামডা। এই ডি হচ্ছে, ডি এর বদলে আমি লিখবো 1/n। আমরা এর আগে পড়ছি এটা, এই n কে আমরা নিয়ে যাব ওইদিকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। শেষ। ক্যালকুলেটর থাকলে পারতা। তরঙ্গ গতির ক্ষেত্রে আলো এবং শব্দ আচরণগতভাবে প্রত্যেক সদৃশ কেবলমাত্র ব্যতীত সমবর্তন, কারণ শব্দের কোনো সমবর্তন হয় না। শব্দ একটা কি তরঙ্গ, বলো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় ল্যামডা ডি বাই এ, ল্যামডা দ্বিগুণ হলে বেধ হয়ে যাবে দ্বিগুণ, তাহলে 2 বিটা 100 খ হবে। ঠিক আছে না? আলোক তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয় শক্তি। আলোক তরঙ্গের মাধ্যমে কি সঞ্চালিত হয়? শক্তি সঞ্চালিত হয়। 101 ঘ হবে, কারণ আলো তো একটা শক্তি, তাই কিনা? তড়িৎ চুম্বকের তরঙ্গ শূন্য স্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে ওর যে ধর্মটি অপরিবর্তিত থাকে, শূন্য স্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলো মানে তার বেগটা কমে গেল, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেল, কারণ শূন্য স্থানে বেগ সর্বোচ্চ, এটা আমি এর আগের চ্যাপ্টার বলছি। তাহলে কোনটা অপরিবর্তিত থাকবে? কম্পাঙ্ক 102 এর গ। ঠিক আছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বেগুনি এবং লাল বর্ণের আলোর জন্য ব্যতিচার ঝালর প্রস্থের অনুপাত। দেখো তো, ঝালর প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2a, অর্থাৎ প্রস্থটা সমানুপাতিক ল্যামডা, তাই না? ঝালর প্রস্থ সমানুপাতিক ল্যামডা। তাহলে এর ল্যামডা কম, এর ল্যামডা বেশি, তাহলে ওর অপবর্তন বেশি হবে, অর্থাৎ ওর প্রস্থটা হবে দ্বিগুণ, তাহলে 1:2 হবে অ্যান্সার, তাই কিনা? 9:1 আনুপাতিক তীব্রতা সম্পন্ন। দেখো, এরকম কোশ্চেন একটু মজা করে আমরা সলভ করবো। ঠিক আছে, কেমন মজা করবো? তীব্রতা বলছে না 9:1, তো তীব্রতা তো আর ডিরেক্ট যোগ বিয়োগ করা যায় না, বিস্তারকে যোগ বিয়োগ করা যায়। আর আমরা জানি যে তীব্রতার বর্গমূল হয় বিস্তার, তাই তো? আই সমানুপাতিক এ স্কয়ার, এটা আমরা জানি তো। আই সমানুপাতিক এ স্কয়ার, এটা আমরা জানি না? তো এটা আমরা হচ্ছে আই এর অনুপাত দেওয়া আছে, তাহলে এর অনুপাত কি হবে? আই এর অনুপাত দেওয়া আছে 9:1, তাহলে এর অনুপাত হবে 3:1। এ পর্যন্ত বুঝছি? মানে আমি ধরে নিলাম একটা A3, একটা A1, একটা A3, একটা A1। তাহলে এখন আমি A ম্যাক্স কত পাবো? মানে দুইটা যদি সমদশায় উপরিপাতিত হয়, তাহলে A ম্যাক্স পাবো 3 + 1 = 4। আবার A মিনিমাম পাবো 3 - 1 = 2, তাই কিনা? তাহলে এখন A ম্যাক্স এর স্কয়ার করে দিই, A মিনিমাম এর স্কয়ার করে দিই, তাহলে আমি I ম্যাক্স পাবো, I মিনিমাম পাবো। তাহলে I ম্যাক্স হবে 4 × 4 = 16, I মিনিমাম হবে 2 × 2 = 4। এবার এইটার অনুপাত হবে 16:4 = 4:1। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? না বুঝতে পারলে আরেকবার দেখো।
দেখো এই ম্যাক্স 3 আর 1 যোগ করতে হবে। এ কিভাবে পাইছি? আই একে বর্গমূল করে, এ মিনিমাম বিয়োগ করে যেটা পেলাম। ঠিক আছে, এই বিস্তার কিন্তু একটা ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম তো ডিরেক্ট যোগ, মিনিমাম হচ্ছে ডিরেক্ট বিয়োগ। তাহলে এবার আই ম্যাক্স হবে এ ম্যাক্স এর বর্গ, আই মিনিমাম হচ্ছে এ মিনিমামের বর্গ। এখন ওইটার যে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? 16:4। এইভাবে আমরা করব। আরেকটা আসবে, তখন আরেকবার করে আমি তখন জিনিসটা বুঝে দেবো। ঠিক আছে, দেখো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় সমান বেধের রেখাচিত্র নেয়ার পরিবর্তে একটার বেগ অপরটির দ্বিগুণ করা হয়েছে। বেধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তোমার দুইটা তীব্রতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সর্বোচ্চ সর্বনিম্ন উভয় তীব্রতাই বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম, জাস্ট মুখস্থ রাখতে হবে এটা, আর কিছু করার নাই। যে কোনো রেখাছিদ্র সর্বোচ্চ অপবর্তন ঘটবে। সর্বোচ্চ অপবর্তন ঘটবে কেন? যখন আমার তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকে, সেটা বাদ মানে ওইটা তোমরা পারবা কি। একটি একক রেখাচিত্রে অপবর্তনের রেখাচিত্রের বেধ অর্ধেক করা হলো। আচ্ছা, বেধ অর্ধেক করা হয়েছে মানে এ অর্ধেক করা হয়েছে, ল্যামডা ডি বাই এ না, ল্যামডা ডি বাই 2a। তো এ যদি অর্ধেক করা হলো, আচ্ছা করলাম। পর্দা ও রেখাচিত্রের দূরত্ব দ্বিগুণ করা হলো, আচ্ছা করলাম। 4 গুণ হয়ে যাবে 160 গ হয়ে যাবে 108। অসমবর্তিত আলোক রশ্মিকে আংশিক কিংবা সমতলীয় সমবর্তিত আলোকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করা যায়। কোনটিতে এটি সম্ভব না, তাই না? কোনটিতে এটি সম্ভব না? এটা আসলে একটা কেমন জানি কোশ্চেন, এটা আসলে একটা কেমন জানি কোশ্চেন। সো এটা আসলে এখানে অপবর্তন অ্যান্সার দিছে, আমরা অপবর্তনকে নিব। ঠিক আছে, এর আগে আমরা একটা অপবর্তন অ্যান্সার পাইছিলাম না, ওই যে কেলাসের গঠন নির্ণয়, সেরকম উইয়ার্ড উইয়ার্ড কোশ্চেন পাইলে অপবর্তন দেখা দিবা। ঠিক আছে, যাই হোক, নিচের পরীক্ষা ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান ডি মানে এ, আমরা যেটা জানি সেটা, এটা এ। তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে ঝালরের কৌণিক বেধ, কৌণিক বেধ কৌণিক বেধ মানে কি বলো? এটা সোর্স, এখানে পর্দা, এইখানে ধরো তোমার একটা চরম, বা এখানে ধরো একটা উজ্জ্বল, এই যে এইটা হচ্ছে তোমার কৌণিক বেধ। ঠিক আছে, এটা হচ্ছে কৌণিক বেধ, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স এন, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে থেটা। ঠিক আছে, তো এক্স এন, তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু এক্স এন বাই ডি। এক্স এন এর ভ্যালু আমরা জানি এন ল্যামডা ডি বাই এ, যদি চরম হয়। আবার যদি, বা আমি এভাবে লিখি ডেল এক্স ডি বাই এ, আর এই যে নিচে একটা ডি ছিল না, এটা হচ্ছে ডি, কারণ এক্স এন হচ্ছে ডেল এক্স ডি বাই এ, ডেল এক্স ডি বাই এ। ঠিক আছে, এক্স এন হচ্ছে ডেল এক্স ডি বাই এ, তাহলে এক্স এন বাই ডি হলে ডিটা কেটে গেল, জাস্ট ডেল এক্স বাই এ হবে, ডেল এক্স বাই এ হবে। ওকে, এই ডেল এক্সটা কি? পথ পার্থক্য। যখন উজ্জ্বল হবে তখন যেহেতু ব্যতিচার, তাহলে এন ল্যামডা, যখন অনুজ্জ্বল হবে বা অন্ধকার হবে তখন টু এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। তাহলে এই জায়গায় যেহেতু উজ্জ্বল বলছে, কি বলছে এখানে? আচ্ছা, কৌণিক বেগ বলছে, যে কোনো একটা, তো সমস্যা নাই, সেটা আমি ধরে নিলাম। এই জায়গায় আমি দিয়ে দিই এন ল্যামডা, তাহলে এন ল্যামডা বাই এ, এটা হচ্ছে আমার ট্যান থেটা, এটা হচ্ছে আমার ট্যান থেটা। এখন যেহেতু কৌণিক বেধ বলছে, মানে একটার, তাই না, যে কোনো একটার ঝালের কৌণিক বেধ, ধরো এটা যদি কেন্দ্রীয় হয়, এটা যদি কেন্দ্রীয় হয়, এটা যদি প্রথমটা হয়, এটা যদি প্রথমটা হয়, তাহলে তাদের মধ্যবর্তী যেই কৌণিক বেধ সেটাই আমার চাইছে আসলে। তাহলে এন এর ভ্যালু হবে এখানে 1, এন এর ভ্যালু হবে এখানে 1। যদি আমি বিজোড় বসাইতাম 2n মাইনাস 1, তাহলে n যদি 1 বসে তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয় 1, তাহলে ল্যামডা বাই এই হবে। ঠিক আছে, তাহলে এই ল্যামডা বাই এ হচ্ছে আমার ট্যান থেটা। এখন যখন থেটা খুব ক্ষুদ্র তখন ট্যান থেটাই কিন্তু থেটা, যখন থেটা খুব ক্ষুদ্র তখন ট্যান থেটাই হচ্ছে থেটা, এবং এইটাই হচ্ছে আমার কৌণিক বেধ, যেটা কিনা ল্যামডা বাই এ, বা এখানে যেহেতু ডি আকারে লিখছো তো ল্যামডা বাই ডি। জিনিসটাকে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, জিনিসটা কি বুঝতে পারছো?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝালরের কৌণিক বেধ বলছে তো, তাহলে এক্স এন এটা কেমনে এইটা হয়, এটা তো 2a হবে, তাই না? এটা 2a হবে না, কারণ ঝালরের বেধ বলছে তো, তাহলে এইটুকু একটা বেধ, এটা আমি এখানে এক্স এন আসলে ভুল লিখছি। আহ, আহ, জিনিসটা বুঝাইছি ঠিক, বাট জিনিসটা হচ্ছে এটা, এইটুকু, এইটুকু, হ্যাঁ। তাহলে ওইটুকু আমরা কিভাবে বের করবো, যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এই কোণটা, এই কোণটা, ঠিক আছে, সেটা খুব ক্ষুদ্র না, খুবই কিন্তু ক্ষুদ্র। তাহলে এই যে কেন্দ্র, এই যে এটা হচ্ছে আমার আমার কত, ডেল এক্স ডি বাই 2a। ওকে, ডেল এক্স ডিটা এটা হচ্ছে যততম ক্ষেত্রে ততটা n ল্যামডা ডি বাই 2a বা ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে। তাহলে আমি ট্যান থিটা যখন নিব, তখন এই যে লম্ব বাই ভূমি, এই যে লম্ব n ল্যামডা ডি বাই 2a ভাগ ভূমি d, তাহলে আসতে আসছে আর কত, ল্যামডা বাই a, a হচ্ছে আমার কত, মানে ল্যামডা বাই 2a। তাহলে আলটিমেটলি এটা উত্তর হবে এটা। জিনিসটাকে বুঝতে পারছো? জাস্ট একবার বলি একটু, ধর এটা হচ্ছে ডি, ঠিক আছে, ধর এটা হচ্ছে আমার একটা উজ্জ্বল, ওকে। এটা হচ্ছে আমার বেদ, বেদটা কি হয় বলতো, যে বেদটা কত, একটা বেদ কত, ল্যামডা ডি বাই 2a, তাই না? আর যদি ঝালরের ব্যবধান বলতো, তাহলে ল্যামডা ডি বাই a হতো। যেহেতু বেদ বলছে, প্রস্থ বলছে, ল্যামডা ডি বাই 2a, তাহলে আমার এইটার যে কৌণিক বেদ সেটাই তো এটা, যে থেটা। তাহলে যেহেতু থেটা খুব ক্ষুদ্র, তাই থেটা হচ্ছে ট্যান থেটার সমান, এবং ট্যান থেটা হচ্ছে লম্ব বাই ভূমি, ল্যামডা ডি বাই 2a ভাগ ভূমি ভাগ এই যে ভূমি হচ্ছে ডি, তাহলে ল্যামডা বাই 2a। জিনিসটা বুঝতে পারছো না এখন? ঠিক আছে। ইয়ং এর ডিজির পরীক্ষায় পরস্পর সবুজ লাল বোঝার থাকলে না বুঝে আঁকাবা না, এটা একটা রিকোয়েস্ট, বোঝার থাকলে না বুঝে আঁকাবা না। পরীক্ষায় পরপর সবুজ লাল নীল ব্যবহার করলাম প্রস্থগুলো, এখন দেখো তো ল্যামডা বেশি হলে আমার প্রস্থ বেশি হয়, তাহলে এটা নিজে করবা। যে বর্ণের জন্য ঝালরের বেধ ন্যূনতম হবে ল্যামডা যার কম। মাধ্যম পরিবর্তন হলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে, কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না, তরঙ্গ হয়, তরঙ্গ দৈর্ঘ্য হয়, বেগ হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 112 ক। কোন একটি মাধ্যমের জন্য সমবর্তন কোণ 60 ডিগ্রি, দেখো একটা সুন্দর সূত্র লিখে দিই, tan ip ইকুয়ালস টু মিউ ইকুয়ালস টু 1 বাই সাইন থেটা সি। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। আইপি হচ্ছে সমবর্তন কোণ, থেটা সি হচ্ছে সংকট কোণ, ঠিক আছে, বা ক্রিটিক্যাল কোণ। আর আইপি হচ্ছে পোলারাইজেশন কোণ, পি দিয়ে পোলারাইজেশন মানে সমবর্তন কোণ। তাহলে এবার বলো তো, সমবর্তন কোণ যদি 60 দিয়ে থাকে, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু 1 বাই সাইন থেটা সি। tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, এটা আমরা সবাই জানি, যে এটা হচ্ছে √3, ঠিক আছে, এটা হচ্ছে √3 এন্ড ইকুয়ালস টু 1 বাই সাইন থেটা সি, তাই তো? তাহলে সাইন থেটা সি কে ওইদিকে নিয়ে যাই, সাইন থেটা সি হচ্ছে 1 বাই √3, তাহলে থেটা সি হচ্ছে সাইন ইনভার্স 1 বাই √3, সাইন ইনভার্স 1 বাই √3, 113 ঘ। বুঝতে পারছো না? আর মোটামুটি 50টার মতো এমসিকিউ আছে, খুব বেশি নাই, অনেকগুলো করছি। ফ্রেনেল অপবর্তন ঘটার ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রয়োজনীয় শর্ত? ফ্রেনেল মানে সসীমে থাকতে হবে ছিদ্র থেকে, তাহলে জিনিসপাতি সসীমে থাকবে, কোনোটি অসীম দূরত্ব থাকবে না, এটাই হচ্ছে আমার উত্তর, সসীমে থাকবে 114 গ। আর যদি ফ্রনহফার হইতো, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার অসীমে চলে যেত, ঠিক আছে, অসীমে চলে যেত। ডি প্রতিসরণে আমরা দুটি প্রতিশ্রুত রশ্মি অর্থাৎ ও মানে অর্ডিনারি, ই মানে এক্সট্রা অর্ডিনারি রশ্মি পাই, কোন বক্তব্যটি সঠিক? দেখো দুইটাই হচ্ছে সমবর্তিত, ঠিক আছে, দুইটাই সমবর্তিত, কারণ এটা তো দ্বৈত প্রতিসরণ, মানে দুইটাকেই সমবর্তন করা হয়, ঠিক আছে, দুইটাকেই সমবর্তন করা হয়। তো এখানে এমন না যে একটা প্রতিসরণটি হয় আর একটা হয় না, মানে সমবর্তন একটা হয় ব্যাপারটা এমন না, দুটাই হয়, দুইটা সমবর্তন হয়, একটার একটা তল আরেকটার অন্য একটা তল, ঠিক আছে, এই জন্য এটা দ্বৈত প্রতিসরণ বা সমবর্তিত দুটাই হয়। অপবর্তনের দ্বারা আলোর কোন ধর্মটি প্রমাণিত হয়? অপবর্তনের দ্বারা হচ্ছে তির্যক রূপ ধর্মটা, এটা বইয়ের ডিরেক্ট লাইন, সো এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ
এই হবে। আচ্ছা, তরঙ্গরূপ ধর্ম তো প্রমাণিত হয়, তির্যক রূপ ধর্ম হয়, বই ডিরেক্ট লাইন। এখানে কেন এটা অপশন দিচ্ছি আমি জানি না। তরঙ্গরূপ ধর্ম এটাও তো হয়, এটা তো বেসিক কোশ্চেন, তাই না? অপবর্তন, ব্যতিচার সবগুলোর মাধ্যমে তো তরঙ্গরূপ ধর্মটা প্রমাণিত হচ্ছে। তাহলে তরঙ্গরূপ ধর্মটা প্রমাণিত হয়, এটা এখানে অ্যান্সার নেওয়া আছে। তো যেটা সহজ সেটাই অ্যান্সার, বেশি জটিল করে ভাবার দরকার নেই, যেটা সহজ সেটাই অ্যান্সার। ঠিক আছে, 16 ক দেওয়া আছে। ঠিক আছে, আমরা পারতপক্ষে অনুশীলনীর অ্যান্সারটাকে নিব। হ্যাঁ, অযথা চেঞ্জ করবো না, একদম জানা যেটা জিনিস যে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে অপবর্তন বেশি হবে, স্টিল ভুলভাল দিছে, তখন আমরা অনুশীলনীটাকে ভুল বলবো। ঠিক আছে, এখানে আমরা তরঙ্গ রূপটাকে নিচ্ছি কারণ এটা একটা পারফেক্ট অ্যান্সার, ভুল না। তির্যক রূপও একটা সঠিক অ্যান্সার, কিন্তু এটা এখানে নাইনি। আই এবং 4i প্রাবল্যের দুটি তরঙ্গ উপরে পাতিত হলো। এই জিনিসটা কিন্তু সেম, এর আগে কিছুক্ষণ আগে করছি। এই জিনিসটা জাস্ট আমি একটু শর্টে করে দিব, বুঝতে হবে। আই এবং 4i, ঠিক আছে, আই এবং 4i। তাহলে আমি যদি বিস্তার নেই, তাহলে একটার বিস্তার হবে 1 এর বর্গমূল, আরেকটা বিস্তার হবে 2 4 এর বর্গমূল। এটা হচ্ছে আমার এটা। এখন a max কত হবে? 1 আর 2 3। a min কত হবে? 1 থেকে 2 বাদ দিলে বা 2 থেকে 1 বাদ দিলে 1। i max কত হবে? 3 থেকে 9। i min, কারণ এই যে a এর তো বর্গ না, 1 1 1 1, তাহলে কত হচ্ছে? সর্বোচ্চ সর্বনিম্ন 9:1। বুঝতে পারছো না? অনেক সহজে করে দিচ্ছি, এভাবেই করবা, বেশি সূত্রমন্ত্র এত মাথা রাখার দরকার নেই। ইয়ং এর পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা আই। আচ্ছা, বেধ যদি দ্বিগুণ করা হয় তাহলে সর্বোচ্চ তীব্রতা হয়ে যাবে হচ্ছে, বেধ যদি দ্বিগুণ করা হয় তাহলে তীব্রতা তো বাড়বে, 4 গুণ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বিস্তার যেহেতু দ্বিগুণ হবে। কি বলে দেখি তো? 118 গ বলতেছে। আচ্ছা, তাহলে দেখো প্রতিটি ছিদ্রের বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে তীব্রতা দ্বিগুণ হয়ে যাবে। এগুলো আসলে খুব বেশি ব্যাখ্যা আমি দিতে পারবো না, ঠিক আছে? এগুলো খুব জটিল ইন ডেপথ কনসেপ্ট লাগে, যে কনসেপ্ট আমার নিজেরও নাই। সো এগুলো আসলে এত বেশি ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা জাস্ট মুখস্থ করবা। যদি ছিদ্রের বেধ দ্বিগুণ হয়, তাহলে যেহেতু আলো এখন বেশি পাস করতে পারবে, আলো দ্বিগুণ আলো পাস করতে পারবে, মানে দ্বিগুণ ফোটন পাস করতে পারবে, তীব্রতা তো ফোটনেরই পরিমাপ, তাই না? ফোটন যত বেশি হয়ে যাবে তত তার আলোটার তীব্রতা বেড়ে যাচ্ছে। তাহলে যেহেতু এখন দ্বিগুণ আলো পাস করতে পারতেছে, তাহলে তীব্রতাও দ্বিগুণ। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। দুটি সুসংগত একবর্ণী আলোক তরঙ্গ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য, গঠনমূলক দশা পার্থক্য তাহলে পায়ের জোর গুণিত হবে, যে 2 পাই। ঠিক আছে, 119 খ। 120 নিচের কোনটি সমবর্তিত আলো গঠন করতে পারে? সমবর্তিত আলো গঠন করতে পারে, যে নিকল প্রিজম গঠন করতে পারবে, কারণ ওটা একটা পোলারাইজার, ওইটা একটা পোলারাইজার বা সমবর্তক কেলাস। প্রতিফলনের সাহায্যে আলোক সমবর্তিত করা গেলে প্রতিফলিত প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ। দেখো, প্রতিফলনের সাহায্যে আলোর সমবর্তন, এটা একটা টপিক আছে, সুন্দর টপিক। এখান থেকে হচ্ছে যে tan ip = μ, এই জিনিসটা আসে, যে আমার সমবর্তন কোণ, এত কোণে আমি যদি আপতন করে থাকি তাহলে আমার প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, আর একটা প্রতিসৃত রশ্মি থাকে, এই যে আপতন কোণ, এটা এমন একটা কোণ যখন আমার প্রতিফলিত রশ্মি আর একটা প্রতিসৃত রশ্মি এটা 90 ডিগ্রি হয়, তখন আমার এইটা হচ্ছে সমবর্তিত আলো। তখন এটা সমবর্তিত আলো। তাহলে কখন হচ্ছে? যখন প্রতিসৃত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিসৃত রশ্মির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, ঠিক আছে। সমবর্তিত আলো কম্পন তল সমবর্তন তল, এটা আগে করছে 90 ডিগ্রি। তড়িৎ চুম্বক, দেখেন এখানে কি অপশন উত্তর দিচ্ছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, এটা এই চ্যাপ্টার কোশ্চেন না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে হচ্ছে ত্বরণ গতিশীল আধান। গতিশীল আধান, ওই যে আমরা 4 নম্বর চ্যাপ্টারে সূত্র পড়ছিলাম না, মনে আছে না? গতিশীল আধান তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করবে আর কি। 27 ক হবে, 27 গ দিয়েছে, 123 গ দিয়েছে। মানে ত্বরণ থাকতে হবে আসলে, কারণ একটা সমবেগে যদি যেতে থাকে তাহলে সে তো আসলে মানে চৌম্বক ক্ষেত্রে ইয়া করবে না, করবে যদিও, কিন্তু তড়িৎ চুম্বকের তরঙ্গ সৃষ্টি করতে গেলে ত্বরণযুক্ত আধান হইতে হবে, এন্ড এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে।
এগুলা কিছু কিছু জিনিস থাকে যেগুলো মনে রাখতে হয়, ঠিক আছে? মানে গতিশীল তো গতিশীল অবশ্যই, বাট ত্বরণ যুক্ত হইতে হবে। ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট গড় শক্তি ঘনত্ব, এটা এর আগের চ্যাপ্টারের, এর আগে মানে 4 নাম্বার চ্যাপ্টারের জিনিস। সো 4 নাম্বার চ্যাপ্টার না, এটা হচ্ছে তড়িৎ চলতড়িতের 3 নাম্বার চ্যাপ্টার। সো সেখান থেকে পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে আমি এখানে তো বলবো না, আমি ওখানে এই জিনিসটা প্রমাণ করে দেখাইছিলাম, দেখে নিও। শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মোট শক্তি, ও মাই গড, এটা কোনোভাবেই দরকার নাই। যদি মুখস্থ করতে চাইতে পারো তাহলে চাও, ঠিক আছে? মানে মুখস্থ করতে যদি চাও তাহলে করো আর কি। রাডার তরঙ্গ বলতে বোঝায় হচ্ছে মাইক্রো তরঙ্গ, কারণ ওই যে মাইক্রোওয়েভ আমরা কোথায় ইউজ করি? রাডারে। মাইক্রোওয়েভ আমরা কোথায় ইউজ করি? রাডারে। তাহলে 126-এর কত আসতেছে? ঘ আসতেছে। কার কম্পাঙ্ক সর্বাধিক? তোমরা করবা। ওজোন স্তর কোন বিকিরণকে শোষণ করে না? ইউভি রশ্মি। কে না জানে? অতিবিকিরণী। কোন নীতির উপর ভিত্তি করে আলোকীয় তন্তু মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার। কোন নীতি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাই না? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা পানির মধ্যে করা হলে পট্টির বেদ, আচ্ছা আমি জিনিসটা বলি একটু। পানির মধ্যে যখন চলে গেল তখন ভি কমে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ল্যামডা কমে। এখন ল্যামডা যদি কমে তাহলে ল্যামডা বাই ডি বাই 2a, এই জিনিসটা কি কমবে না? ল্যামডা কমলে ল্যামডা ডি বাই 2a মানে বেজ তো কমে গেল, তাহলে কমবে। পানির মধ্যে নেওয়া বা যে কোনো মাধ্যমে নিলেই আসলে জিনিসটা কমে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার পট্টির কৌণিক বেদ কোন রাশির উপর নির্ভর করে না? যে ডি এর উপর নির্ভর করে না, কারণ ল্যামডা বাই এ আমরা প্রমাণ করছি না। তাহলে 131-এর গ হবে। বায়ু মাধ্যমে দ্বিচির পরীক্ষায় ঝালর পট্টির বেদ হচ্ছে এইটা। সমস্ত ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলাম, তাহলে পট্টির বেদ যে কমবে এটা আমরা জানি। পট্টির বেদকে কমবে, তাহলে কমানোর জন্য কি করব? 1.33 দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে? 1.33 মানে হচ্ছে আমার 4/3, 4/3, তাহলে নিচে 4, উপরে চলে গেল 3। বুঝতে পারছো জিনিসটা? 1.33 মানে 4/3, 4/3 দিয়ে ভাগ দিলে আমি 4.4 হচ্ছে একটা কম ভ্যালু পাবো। কম ভ্যালু তো আমাকে পাইতে হবে, কারণ পানির মধ্যে চলে গেলে বেদ যে কমে এটা আমরা জানি। তাহলে এটা কি হচ্ছে? 0.1 হচ্ছে, 3 দিয়ে গুণ দিলে 0.3 হচ্ছে। 132-এর কত? ঠিক আছে। ইয়ং এর ব্যতিচার এসব লাগবে না। দেখো এ দিছে, ডি দিছে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পট্টি থেকে তৃতীয় উজ্জ্বল, তাহলে এক্স এন ইকুয়ালস টু এন ল্যামডা ডি বাই এ। পট্টির দূরত্ব 7.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এন হচ্ছে কত? যা বলবে তাই, 3। ল্যামডা কোথায়? ও ল্যামডা তো চাইছে। d1 a হচ্ছে 0.2 ইন্টু 10 ইনভার্স 3 ইকুয়ালস টু 7.5 ইন্টু 10 ইনভার্স 3। ল্যামডা কত আসবে? ঠিক আছে, 7.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 4। এই যে 2.2 কে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 4 হবে না, ডিভাইড বাই 3। তাহলে এইটা 7.5 কে 2 দিয়ে গুণ দিলে হয় 15, 15 কে আবার 3 দিয়ে ভাগ দিলে হয় 5। 10 ইনভার্স 3, 10 ইনভার্স 4 মানে 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7, 5 ইন্টু 10 ইনভার্স 7 মানে 5000 অ্যাংস্ট্রম। 34-এর ক। ঠিক আছে, এই জিনিসগুলো ম্যাথগুলো আমি আর করে দিব না। এত ম্যাথ করে সময় নষ্ট করার মতো সময় আমারও নাই, তোমারও নাই। জিনিস একটা দেখাইছি, বাকি ওরা নিজের নিজের মতো করে করবা। একটি একবর্ণী রশ্মিগুচ্ছ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে গেল, ঘনতে চলে গেলে বেগ তো কমে, এটা তো আমরা জানি, কারণ বাতাস হচ্ছে একটা লঘু মাধ্যম হিসেবে কনসিডার করতেছি। বাতাসে আমরা আলোর বেগ সর্বোচ্চ পাই। যখন ঘন মাধ্যমে চলে গেল তখন হচ্ছে আলোর বেগটা কমতেছে। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে গেলে আলোর বেগ বাড়বে, 135-এর ক হবে, 135-এর ক হবে, বেগ বাড়বে। এসব
যার প্রস্থ ছিল 1.33, এখন কমবে, 1.33 ভাগ হয়ে যাবে, তাহলে 1 হবে। 36 খ। এগুলো তো করে দেওয়ার কিছু নাই। একই কম্পাঙ্কের দুটি বিস্তারের অনুপাত দেওয়া আছে, উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা কত হবে? বিস্তারের অনুপাত দিছে না, তাহলে 1:3 দিছে না, তাহলে এ ম্যাক্স হবে হচ্ছে 4, এ মিন হবে হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার, এটাই হচ্ছে আমার আয়ের অনুপাত, তাই না? আয়ের অনুপাত এটা হচ্ছে 4 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার। কি যে লিখতেছি, লেখারই দরকার নেই যদিও। তাহলে 16:4 হবে বা 4:1 হবে। 37 খ। ঠিক আছে, দুইবার করে দিচ্ছি, তাই এটা আমি ভালো করে বুঝালাম না। একই তরঙ্গ মুখের উপর বিন্দু সময় দশা পার্থক্য নাই, এটা আগেকার কোশ্চেন। ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করে ডোরার প্রস্থ অপরিবর্তনীয় রাখতে হলে চিরদ্বয় থেকে পর্দার দূরত্বের পরিবর্তন কিরূপ হবে? দেখো তো, চিরদ্বয়ের দূরত্ব 3 গুণ করছি না, মানে এ আমি 3 গুণ করছি না, তাহলে ল্যামডা ডি বাই 2a, এই এ কে আমি 3 গুণ করে দিছি। তাহলে এখন পর্দার দূরত্বকে কি করতে হবে? এটাকেও 3 গুণ করতে হবে, এটাকেও 3 গুণ করতে হবে। 140 গ। তাইলে তো আমার জিনিসটা সমান থাকবে। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায় সমবর্তন দিয়ে, সমবর্তন দিয়ে। ঠিক আছে, π/2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ এক হলে দেখো বিস্তার হচ্ছে ভেক্টর মেনে চলে, বিস্তার ভেক্টর মেনে চলে, তাহলে বিস্তার হচ্ছে ভেক্টর এর যোগবিয়োগ হবে, ভেক্টর যোগবিয়োগ হবে। তাহলে দুইটা হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 1 cos, ওই যে π/2 যে দশা পার্থক্য দেওয়া হচ্ছে সেটা ডেল ডেল। ঠিক আছে, এটা রুট করে দিলে আমি পাবো হচ্ছে এ, এ লব্ধি, এর যে মানে লব্ধি। ঠিক আছে, লব্ধি বিস্তার কত হচ্ছে 2 প্লাস cos 90 মানে তো এটা 0, তাহলে √2, তাহলে আমার আসতেছে √2, √2 আসতেছে। ঠিক আছে না? হুম। ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদ্বয় থেকে আগত আলোক তরঙ্গদ্বয়ের মধ্যকার পথ পার্থক্য কত? পাশাপাশি উজ্জ্বল ডোরা সৃষ্টির জন্য উৎসদ্বয় থেকে আগত, আচ্ছা পাশাপাশি উজ্জ্বল হইতে গেলে এটা আমরা এর আগে করছি, ল্যামডা হইতে হবে। ঠিক আছে না? কারণ প্রথমটা যেন 0, তারপরটা যেন n ল্যামডা মানে 1 ল্যামডা, তাহলে পার্থক্য হচ্ছে ল্যামডা। ফ্রেনেল শ্রেণী, যেহেতু এটা সসীম, যেহেতু এটা সসীম, তাহলে এটা কিভাবে ছড়ায় বলতো? একটা গোল এইভাবে এইভাবে ছড়াচ্ছে, তাই না? এইভাবে ছড়াচ্ছে, মানে অপসারী, অপসারী হচ্ছে। তাহলে আলোক রশ্মি সমূহ অপসারী এবং এই যে গোলীয়, গোলীয়, তাই না? অপসারীয় গোলীয়। ঠিক আছে, আচ্ছা সমবর্তন কোণ যদি 60 হয় তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি বলো? tan ip equals to mu, তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 equals to mu। ঠিক আছে না? 47 ঘ। আচ্ছা, বিনাশী ব্যতিচার মানে ধ্বংসাত্মক ব্যতিচার ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গ দ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত হবে? দেখো তো, পথ পার্থক্য বিনাশী বা ধ্বংসাত্মক হইতে গেলে বিজোড় গুণিতক হইতে হয় λ/2 এর, তো λ/2 এর অযুগ্ম গুণিতক হতে হবে, তাই না? 150 ঘ। 151 দেখো তো, সি হচ্ছে আলোর বেগ, তাহলে তড়িৎ চুম্বকের তত্ত্বানুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র মানে ই, পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র মানে বি, ই/বি হচ্ছে সি, তাহলে 151 ক। এটা লেখার কিছু নাই। দ্বিতীয় পরীক্ষার চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দার দূরত্ব যদি দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ডোরার প্রস্থ চির হতে পর্দার দূরত্ব ল্যামডা ডি বাই এ, ডি আমি দ্বিগুণ করছি, তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে। ও চির দুটির ব্যবধানে দ্বিগুণ করছি, তাহলে দুটাই দ্বিগুণ করলে আলটিমেটলি সমান থাকবে, অপরিবর্তিত থাকবে। 152 ক। ঠিক আছে, একটি তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য বের করা। পানিভাত। ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে। চিরগুলোর সব মুখে মুখে করতেছি, মুখে মুখে করতেছি, লিখাও লাগবে না তোমাকে, মানে এক্সাম হলে এগুলো মুখে মুখে করতে হবে। পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক, চিরগুলোর দূরত্ব অর্ধেক করছি, মানে এ কে আমি অর্ধেক করছি, এ ছিল হরে ল্যামডা ডি বাই এ, তাহলে এ কে যদি অর্ধেক করি তাহলে বেধ দ্বিগুণ হয়ে আছে আমার। আচ্ছা, পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, আবার দ্বিগুণ করছি, ল্যামডা ডি ডি কে দ্বিগুণ করছি, মানে বেধ আরো দ্বিগুণ হয়েছে, তাহলে বেধ হয়ে গেল আমার 4 গুণ, ডোরা প্রস্থ হয়ে গেল 4 গুণ, 154 গ হবে। 154
গ হবে, এই জিনিস অলরেডি করা হয়েছে। ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষায় একটি চির যদি বাদ দেওয়া হয় তাহলে কোন আলোকে ঘটনা ঘটবে, এটা আগে করছি, অপবর্তন হয়ে যাবে। 155 গ। মানে নিউ এডিশন মানে হচ্ছে আগেকার কোশ্চেনগুলো রিপিট করে দেওয়া। নিচের কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? পারি। কেন্দ্রীয় জড়ের মধ্যে পঞ্চম উজ্জ্বল, এখানে কোনো উদ্দীপক দেন, এটা বাদ। আলোর দ্বৈত প্রতিসরক ক্যালাস হিসেবে ব্যবহার করা হয় ক্যালসাইট আর কি কোয়ার্টজ, ক্যালসাইট কোয়ার্টজ। তাহলে 158 এটা হবে, তাই না? কোয়ার্টজ আমরা এর আগে একটা কোশ্চেনে পাইছিলাম, ক্যালসাইট কোয়ার্টজ। 158 খ। 59 শক্তির অধক্রম অনুসারে নিচের কোনটি সঠিক? দেখো শক্তি আমি কিন্তু কিছু আগে বলছিলাম যে যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি। কম্পাঙ্ক বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে। এবার সেই হিন্ট কাজে লাগায় এটা করে ফেলবা। নিচের কোনটি পোলারাইজার নয়? পোলারাইজার নয় হচ্ছে এই যে ফ্রেনেল বাইপ্রিজম যেটা, সেটা। টুরমালাইন হচ্ছে একটা পোলারাইজার, ক্যালসাইট হচ্ছে একটা পোলারাইজার, ঠিক আছে? ক্যালসাইট দ্বৈত প্রতিসারক, নিকেল প্রিজম অবশ্যই একটা পোলারাইজার, ফ্রেনেল বাইপ্রিজম হচ্ছে পোলারাইজার না। কিন্তু ইসাক স্যার উত্তর দিয়ে রাখছে টুরমালাইনকে। টুরমালাইন অবশ্যই একটা পোলারাইজার, বাট এই কোশ্চেনের অ্যান্সার ফর সাম রিজন টুরমালাইন পোলারাইজার নয় হিসেবে দিয়ে রাখছে, এন্ড এটা একটা ভুল অ্যান্সার। এটা তোমরা মাথার মধ্যে জাস্ট রাখো যে এটা হচ্ছে একটা ভুল অ্যান্সার, আর কিছু না। জাস্ট মাথার মধ্যে রাখবা যে এখানে একটা ভুল অ্যান্সার দেওয়া আছে, শেষ। নিউমেরেশনে ফর সাম রিজন ভুল অ্যান্সার দেওয়া আছে। কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি ইঞ্চিতে 1500 রেখা আলোর? আচ্ছা এই জিনিস আমরা করতে পারবো না। দুটি সুসংগত উৎস হতে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। দশা পার্থক্য যদি 90 ডিগ্রি হয়, মানে π/2 হয়, তাহলে ওটা λ/4 হবে না? λ/4 হবে। 62 ঘ। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d, চিরদ্বয় থেকে পর্দা দূরত্ব d, তার প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা। কোশ্চেনটা একটু মজার, ঢাবিতে আসছে তো, কোশ্চেনটা একটু মজার। দেখো এরকম হইলে λd/2a বা λd/a প্রস্থের ডোরার সংখ্যা a। ডোরা মানে এখানে উজ্জ্বল ডোরা বোঝাচ্ছে, সো λd/a মানে ঝালরের ব্যবধান বোঝাচ্ছে আর কি, ডোরার সংখ্যা, ঠিক আছে? মানে ধরো এটা একটা উজ্জ্বল ডোরা, এটা একটা উজ্জ্বল ডোরা, এটা একটা উজ্জ্বল ডোরা, এটা একটা ডোরা, এটা একটা ডোরা, এটা একটা ডোরা, এরকম আর কি। এটা উজ্জ্বলের বেদ, আর এটা একটা ডোরা, এটা একটা ডোরা। তাহলে এরকম পুরাটা নিতে গেলে তোমার হচ্ছে আলটিমেটলি দ্বিগুণ করতে হয় বা λd/a নিতে হয়। যাই ওসব বোঝা দরকার নেই, λd/a, ঠিক আছে? কোন এক জায়গায় 2 দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে λd/a। আচ্ছা এবার দেখো তো λd/a এটা কোথায় থাকে বা এটা কত ইয়াতে থাকে আর কি। একটি ডোরার ব্যবধান, একটি ডোরার ব্যবধান হচ্ছে λd/a, ঠিক আছে? এবার ও আচ্ছা আমি জিনিসটা একটু উল্টা করছি, সমস্যা নেই। মানে কোথায় আসতে চাচ্ছি এটা কি বুঝতে পারছো? λd/a ডোরা ব্যবধান হচ্ছে একটার, ঠিক আছে? অতএব এক এত প্রস্থ হচ্ছে এত প্রস্থ হচ্ছে একটি ডোরা ব্যবধানের, তাই না? এত প্রস্থ হচ্ছে একটি ডোরার। একটি ডোরার প্রস্থ কত? প্রস্থ তো না, ব্যবধান যেটাই বলো, যাই হোক আপাতত জাস্ট লিখতেছি আর কি বোঝানোর জন্য। λd/a প্রস্থ হচ্ছে একটা ডোরার, তাহলে একটা ওয়ান প্রস্থ হবে কয়টা ডোরার? ওয়ান প্রস্থ হবে কয়টা ডোরার? λd/a ডোরার ইকুয়ালস টু তাহলে a ডিভাইডেড বাই ল্যামডা টি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? λd/a ব্যবধানটা হয় একটা ডোরার, তাহলে এক ব্যবধানে 1 বাই ওটা ডোরাতে পাবো। এটাই চাইছে যে একক প্রস্থে ডোরার সংখ্যা, একক প্রস্থে এতগুলো ডোরা পাবো, 1 দিয়ে উল্টাই দেবো, ঠিক আছে? আমরা জানি যে একটা ডোরার প্রস্থ আমরা বের করতে পারি, তাহলে একক প্রস্থে ডোরার সংখ্যা ঠিক তার বিপরীত রাশিটা, তাহলে হচ্ছে a বাই ল্যামডা ডি বাই যে d বাই এটা,
ঠিক আছে, এই ল্যামডাটাকে নিচে লিখছে ভুল করে, 67 খ। ঠিক আছে, বুঝতে পারছি। এই কোশ্চেনটা নতুন অ্যাড করছে, মজার কোশ্চেন। কোন তরঙ্গের সমবর্তন হয় না? শব্দ। নিচের কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের জন্য ঘটে, অনুদৈর্ঘ্যের জন্য ঘটে না? সমবর্তন। তাহলে 165 এর ক, 164 এর দিয়ে রাখছে আবার ক। তাহলে বুঝছো নিউমেরেশন অ্যাড করা মানে কি? ভুল ভুল কিছু অ্যান্সার দিয়ে রিপিটেড কোশ্চেন তুলে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে নিউমেরেশন। তো যাতে তোমাদের হয়রানি বৃদ্ধি পায়। যাই হোক, এখানে আসলে আমাদের কিছু করার নাই, মানে কিছুই করার নেই আসলে এখানে কারো। তো এখানে সমবর্তন হয় না, এটা শব্দ, কারণ শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর দিয়ে রাখছে পানি, পানি অনুপ্রস্থ তরঙ্গ, ওর সমবর্তন সম্ভব। স্টিল এই জিনিসটা দিছে। তো এখানে কিছুই করার নাই, এটা আসলে কমপ্লিটলি এটা বাদ দিয়ে দিতে হবে। এটা ভুল আসলেও আমরা মাথা ঘামাবো না, আমরা সঠিকটা দেখাবো। ঠিক আছে, এটা তো সমবর্তন। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ একদম। নিউমেরেশনে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো একদম তামা করে দিচ্ছি। ভুলগুলো তো ভুল, কিছু করার নাই, ওভাবে তো দেখতে হবে। আর হচ্ছে যদি কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থেকে থাকে, ম্যাথ নিয়ে আসলে প্রবলেম থাকার কথা না, কারণ এখানে যে কঠিন কঠিন ম্যাথ ওগুলো তো জীবনেও আসবে না। আর যেগুলো আসার মতো সেগুলো তো আমি করেই দিচ্ছি আসলে। তো এই চ্যাপ্টার শেষ, তোমরা সবাই দেখতে থাকো। এর পরের চ্যাপ্টার আবার আলোকে নতুন ভাবে দেখতে পারবো, আমরা শক্তি হিসেবে দেখতে পারবো। সো এগুলো ক্লাস তোমরা করতে থাকো, আর তো তোমাদের বেশি দিন নাই আসলে। তোমরা দেখবে তোমাদের পরের ব্যাচও দেখবা এই ইয়াগুলো, অনুশীলনীগুলো। তো সবারই কাজে আসবে আশা করা যায়। তো এই তো, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা দাও, ক্লাস করতে থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।